আসসালামু আলাইকুম। কনিকার ক্লাস সবাইকে স্বাগতম। আজকে আমরা কথাবার্তা বলবো উপবৃত্ত নিয়ে। আমরা অলরেডি আমাদের যে পরাবৃত্তের যে পার্টটা আছে, পরাবৃত্তের পার্টটা অলরেডি আমরা কমপ্লিট করছি। তো আজকে আমরা কথাবার্তা বলবো উপবৃত্ত নিয়ে। সো এই ক্লাসটা করার আগে অবশ্যই সবাই আগে পরাবৃত্তের পার্টটা দেখে আসবা, কারণ পরাবৃত্তের অনেক কিছু কনসেপ্ট যেমন অক্ষের স্থানান্তর থেকে শুরু করে অনেক কিছু আমরা এখানে ইউজ করবো। সো পরাবৃত্তটা জানা থাকলে উপবৃত্ত অধিবৃত্ত এগুলো তুমি ইজিলি করতে পারবা। ঠিক আছে, চলো আমরা শুরু করি, বেশি কথাবার্তা না বাড়াই। প্রথমে আসো, আমরা প্রথমে একটু উপবৃত্তের পরিচিতি সম্পর্কে একটু জানি। উপবৃত্ত জিনিসটা আসলে কি একটু আমরা দেখি। দেখো, তো তোমরা সবাই উপবৃত্তের চেহারা কি দেখছো? যদি তোমার কাছে কখনো এই ধরনের যদি চেহারা থাকে, এটাকে আমরা বলি একটা উপবৃত্ত, তাই না ভাইয়া? যদি কখনো এই ধরনের চেহারা থাকে আমার কাছে, এটাকে বলি আমরা উপবৃত্ত। এই যে এই যে এটাকে বলি আমরা একটা উপবৃত্ত। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপবৃত্ত। তাহলে উপবৃত্তের কি কি থাকে দেখো, উপবৃত্তের কি কি থাকে। উপবৃত্ত একটা অক্ষ বরাবর লাগতেছে শুয়ে আছে, একটা অক্ষ বরাবর লাগতে শুয়ে আছে, মানে জিনিসটা কিরকম, জিনিসটা এরকম আকৃতির আছে, এরকম আকৃতির আছে। অর্থাৎ একটা অক্ষ বরাবর এটা বেশি আছে, আর একটা অক্ষ বরাবর একটু কম আছে, একটু কম আছে। সো এটাকে বলি আমরা হচ্ছে ভার্টিক্যাল, এটাকে আমরা বলি, এটাকে বলি হরিজন্টাল, এটাকে বলি ভার্টিক্যাল। ঠিক আছে, যে অক্ষ বরাবর আমাদের উপবৃত্তটা শুয়ে থাকে, যে অক্ষ বরাবর শুয়ে থাকে, এটাকে বলি আমরা বৃহদাক্ষ। এটার নাম হচ্ছে বৃহদাক্ষ, বৃহদাক্ষ। আরেকটা যেটা অক্ষ থাকে, যেটা বৃহদাক্ষের উপরে লম্ব, এটাকে বলবো আমরা ক্ষুদ্রাক্ষ। এটার নাম হচ্ছে ক্ষুদ্রাক্ষ। বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের যে ছেদবিন্দুটা থাকবে, এই ছেদবিন্দুটাকে আমরা বলবো উপবৃত্তের কেন্দ্র। এটার নাম হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। কেন্দ্রের এই সাইডে একটা উপকেন্দ্র থাকবে, এই সাইডে একটা উপকেন্দ্র থাকবে। তাহলে উপকেন্দ্র থাকবে দুইটা, একটাকে বললাম আমরা এস, আরটাকে বললাম আমরা এস প্রাইম। তাহলে ভাইয়া উপবৃত্তের উপকেন্দ্র কয়টা? উপকেন্দ্র হচ্ছে দুইটা, একটা এই পাশে আর একটা এই পাশে। এটাকে বললাম এস, আর এটাকে বললাম এস প্রাইম। ঠিক আছে, এদিকে একটা নিয়ামক রেখা থাকবে, এই সাইডে একটা নিয়ামক রেখা থাকবে, আর এই সাইডে একটা নিয়ামক রেখা থাকবে। তাহলে নিয়ামক রেখা কয়টা? নিয়ামক রেখা দুইটা। এদের নাম হচ্ছে নিয়ামক রেখা, এদের নাম হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক নিয়ামক রেখা। সো এটা একটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক রেখা। ঠিক আছে, এরপরে এই জায়গায় এই উপকেন্দ্র দিয়ে যাবে, বৃহদাক্ষের উপর লম্ব হবে, এটাকে বলবো আমরা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সো এই সাইডে একটা উপকেন্দ্রিক লম্ব থাকবে, উপকেন্দ্রিক লম্ব থাকবে দুইটা, এটা একটা উপকেন্দ্রিক লম্ব আর এটা একটা উপকেন্দ্রিক লম্ব। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ওকে, উপকেন্দ্রিক লম্ব 1, উপকেন্দ্রিক লম্ব 2। ওকে, সো মোটামুটি তুমি যদি এই কয়েকটা চেহারা সম্পর্কে তোমার জানা থাকে, তাহলে এটা তুমি ইজিলি বাকিগুলো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে নিয়ামক রেখা ওইটা ভাইয়া, নিয়ামক রেখা দুইটা, এই সাইডে একটা, এই সাইডে একটা। এটা বৃহদাক্ষ, এটা ক্ষুদ্রাক্ষ, উপকেন্দ্রিক লম্ব, এটা উপকেন্দ্রিক লম্ব, আর এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকা লাগবে, এখানে কেন্দ্র জিনিসটা আসলে কি কি তোমার বোঝায়, কেন্দ্র মানে কি কি। প্রথম কথা হচ্ছে কেন্দ্রের একটা পরিচয় কি, বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের ছেদবিন্দু, বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের ছেদবিন্দু। একটা পরিচয় পাইলাম, সেটা হচ্ছে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের ছেদবিন্দু, ক্ষুদ্রাক্ষের ছেদবিন্দু। এটা একটা পরিচয় পাইলাম, তাই না? একটা পরিচয় পাওয়া গেল। আরেকটা পরিচয় কি ভাইয়া? আরেকটা পরিচয় হচ্ছে 2 নাম্বার, নাম্বার 2, সেটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু। এটা একটা পরিচয়। 3 নাম্বার পরিচয় লিখো, সেটা হচ্ছে নিয়ামকের। দেখো নিয়ামকের, এই যে নিয়ামকের একটা অক্ষের, বৃহদাক্ষের উপর একটা ছেদবিন্দু আছে না, এটা বলি আমরা পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু। সো নিয়ামকের পাদবিন্দু দ্বয়ের মধ্যবিন্দু, নিয়ামকের পাদবিন্দু দ্বয়ের মধ্যবিন্দু। আচ্ছা, এখানে একটা কথা বলি নাই, সেটা হচ্ছে উপবৃত্তটা বৃহদাক্ষকে যে পয়েন্টে ছেদ করে, যেমন এখানে একটা পয়েন্ট আছে, এটাকে বললাম এ পয়েন্ট, আর এটাকে বললাম এ প্রাইম পয়েন্ট। এ এবং এ প্রাইম এই দুটাকে বলি আমরা শীর্ষবিন্দু, এটাকে বলি আমরা, এই দুটাকে বলি আমরা শীর্ষবিন্দু। তাহলে উপবৃত্ত বৃহদাক্ষকে যে পয়েন্টে ছেদ করবে, এই দুটো পয়েন্টকে আমরা বলবো এই দুটো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে ভাইয়া আরেকটা পরিচয় কি? আরেকটা পরিচয় হচ্ছে শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী, মধ্যবিন্দু, শীর্ষদ্বয়ের মধ্যবিন্দু, শীর্ষদ্বয়ের মধ্যবিন্দু। এটা আরেকটা পরিচয়, শীর্ষদ্বয়ের মধ্যবিন্দু। ঠিক আছে, সো মোটামুটি এই কয়েকটা পরিচয় জানা থাকলেই চলবে। একটা হচ্ছে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের ছেদবিন্দুকে আমরা কেন্দ্র বলবো, উপকেন্দ্রদের মধ্যবিন্দুকে আমরা কেন্দ্র বলবো, শীর্ষদের মধ্যবিন্দুকে আমরা কি বলবো? কেন্দ্র বলবো। আপাতত তুমি এই 3টা পরিচয় একটু মাথায় রাখো কেন্দ্রের। ঠিক আছে, ওকে। তো সবাই বুঝতে পারছো এই জিনিসগুলো কী কী প্রকাশ করতেছে? এগুলো তোমাকে আগে একটু পরিচয় করে দিচ্ছি, কারণ আমরা যখন সামনে টাইপ বেস করে করে ম্যাথ করতে যাব, তুমি দেখবা আমি এগুলো বের করতেছি, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, বৃহদাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এগুলো বের করতেছি। তো
তো তোমার যদি জিনিসগুলো জানা না থাকে কোনটা কি, তাহলে তুমি পরে গিয়ে তুমি বুঝতে পারবে না। ক্লিয়ার? ওকে। সো প্রথমে আসো টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1-এ কথাবার্তা বলবো আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ নিয়ে। ঠিক আছে? তো তুমি দেখো, তোমাকে যখন আমি আদর্শ কথাটা বলি, তোমাদের মনে আছে আমরা বাচ্চাকালে যে আদর্শ ছেলের কথা বলতাম, ওই যে আদর্শ ছেলে, মনে আছে না? আদর্শ ছেলে কবিতাটা কি ছিল? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, তারপর বলে গেছে। তাই যাই হোক, দেখো স্যার, যখন আমি আদর্শ ছেলের কথাবার্তা বলি, আদর্শ ছেলের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এই যে তার বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে তাকে আমরা আদর্শ বলতেছি, তাই না? ঠিক সেমভাবে একটা সমীকরণকে যখন আমি আদর্শ সমীকরণ বলতে যাব, উপবৃত্তের আদর্শ সমীকরণ, আমার কিছু জিনিস থাকা লাগবে। সো আদর্শ সমীকরণের প্রথম যে শর্তটা নাম্বার 1, সেটা হচ্ছে আমরা যে অক্ষরেখা যেগুলো ছিল, তুমি দেখছিলে অক্ষরেখাগুলো, এই যে অক্ষরেখা যেগুলো ছিল, অক্ষ যদি তোমার এক্স বা ওয়াই অক্ষ হয়, এক্স বা ওয়াই অক্ষ বরাবর হয়, অথবা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। অক্ষ যদি এক্স বা ওয়াই অক্ষ হয় অথবা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, নাম্বার 1। ঠিক আছে? তাহলে আমার কাছে যে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ ছিল, দেখো বৃহদাক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয়, ক্ষুদ্রাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে উপবৃত্তের যে অক্ষদ্বয় আছে, উপবৃত্তের অক্ষদ্বয় যদি স্থানাঙ্কের অক্ষ বরাবর থাকে অথবা স্থানাঙ্কের অক্ষে যদি সমান্তরালে থাকে, আমরা বলতে পারবো এটা একটা আদর্শের মধ্যে পড়বে, এটা একটা আদর্শের মধ্যে পড়বে। এছাড়াও আরও একটা ক্যাটাগরি থাকা লাগে আদর্শ অ্যাপ্লাই করার জন্য। এটা মাস্ট, আদর্শ যদি অ্যাপ্লাই করতে হয় এটা মাস্ট হইতে হবে। অক্ষগুলা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ অথবা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হইতে হবে অক্ষটা। ঠিক আছে? যদি আদর্শ ইউজ করতে চাই। এরপর এটা না থাকলেও চলবে যদি থাকে। অর্থাৎ আমার যে কেন্দ্রটা আছে, এদিকে দেখো দুইটা কেস থাকবে এখানে। কেন্দ্র যদি 0,0 হয় অথবা কেন্দ্র যদি আলফা কমা বিটা হয়, তাহলে দেখো যদি অক্ষ এক্স বা ওয়াই অক্ষ হয় অথবা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, আমার মাস্ট আদর্শ ইউজ করা যাবে। এটার পাশাপাশি কেন্দ্র যদি 0,0 হয় এক ধরনের সমীকরণ আসবে, কেন্দ্র যদি আলফা কমা বিটা হয় আরেক ধরনের সমীকরণ আসবে। কথা বুঝতে পারছো? সো প্রথমে আমরা ক্যাটাগরি 1 নিয়ে আলোচনা করব। ক্যাটাগরি 1, ক্যাট 1 নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অক্ষ হচ্ছে এক্স বা ওয়াই অক্ষ বরাবর এবং কেন্দ্র 0,0 সো অক্ষ এক্স বা ওয়াই অক্ষ এবং কেন্দ্র যখন 0,0 হবে, আমাদের উপবৃত্তের সমীকরণ আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আসবে। ঠিক আছে? দেখো অক্ষ যখন এক্স বা ওয়াই অক্ষ, কেন্দ্র যখন 0,0, তখন উপবৃত্তের সমীকরণ আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আসবে। ঠিক আছে ভাইয়া? তো এখন তুমি দেখো এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে এ আসছে আর একটা বি আসছে, তাহলে এই জায়গায় আবার দুইটা কাহিনী থাকবে, দুইটা কেস থাকবে। একটা আসবে এ গ্রেটার দেন বি এর জন্য একটা কেস আসবে, আরেকটা কেস আসবে এ লেস দেন বি এর জন্য, তাই না? এ লেস দেন বি এর জন্য আসবে, এ গ্রেটার দেন বি এর জন্য একটা কেস, এ লেস দেন বি এর জন্য একটা কেস। তো যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে আমাদের এখান থেকে যে চিত্রটা আসবে উপবৃত্তের, সেটা আসবে এটা। এই যে উপবৃত্তের চিত্রটা আসবে এটা। যদি আমাদের এ গ্রেটার দেন বি হয়, তাহলে বৃহদাক্ষ থাকবে এক্স অক্ষ বরাবর আর ক্ষুদ্রাক্ষ থাকবে ওয়াই অক্ষ বরাবর। আর যদি কখনো এ লেস দেন বি হয়, তখন আমাদের চেহারা আসবে এটা। এই যে আমাদের চেহারা আসবে আমাদের এটা। ঠিক আছে? এই যে এই চেহারাটা আসবে। ওকে? অর্থাৎ আমাদের বৃহদাক্ষ হবে তখন ওয়াই অক্ষ বরাবর, আর ক্ষুদ্রাক্ষ হবে কি? ক্ষুদ্রাক্ষ হবে এক্স অক্ষ বরাবর। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া আবার বলছি, দেখো যদি কখনো তোমাকে অক্ষ দেওয়া আছে এক্স বা ওয়াই অক্ষ, কেন্দ্র দেওয়া আছে 0,0, সমীকরণ কোনটা? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে? সো যদি এ গ্রেটার দেন বি হয়, এক্স অক্ষ বরাবর শুয়ে থাকবে, আর যদি এ লেস দেন বি হয়, ওয়াই অক্ষ বরাবর শুয়ে থাকবে। অর্থাৎ যে বড়, এক্স এর নিচেরটা বড় হইলে এক্স বরাবর, ওয়াই এর নিচেরটা বড় হইলে ওয়াই বরাবর শুয়ে থাকবে।
কথা ক্লিয়ার? ওকে, সো প্রথমে আসো কেস নাম্বার 1-এ। আচ্ছা, কেস নাম্বার 1-এ আসার আগে এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা নিয়ে একটু কোয়েশন আসে এখান থেকে। উৎকেন্দ্রিকতা কেমনে বের করব? দেখো, আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ পাবো একটা, এই যে একটা, অলওয়েজ একটা, এক্স স্কোয়ার বাই, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। একটাই সমীকরণ, উপবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে একটাই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত? 1, একটাই সমীকরণ। তো এখন যদি তোমাকে উৎকেন্দ্রিকতা বের করতে বলে আদর্শ সমীকরণ থেকে, কেমনে বের করবা? অলওয়েজ যে কোনো আদর্শ সমীকরণের জন্য উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার, এটা মাথায় রাখবা। যে কোনো আদর্শের জন্য, এটা হচ্ছে যে কোনো আদর্শ, ফর এনি আদর্শ, ফর এনি আদর্শ, যে কোনো আদর্শ সমীকরণের জন্য, ফর এনি আদর্শ, যে কোনো আদর্শ সমীকরণের জন্য উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সমান রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এটা আসবে। যেমন আমরা যে একটু আগে দুইটা কেসের কথা বলছিলাম, তোমার মনে আছে কিনা? এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যখন আমার কাছে এ গ্রেটার দেন বি হবে, যদি এখান থেকে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে যাই, তাহলে ই সমান আসবে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে। যদি ভাই আমার কাছে এটা থাকে, দেখো, যদি আমার কাছে এটা থাকে, ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ধরো এটা আছে। এখন বললো তোমাকে এ লেস দেন বি, ধরো এ লেস দেন বি বললো, এ লেস দেন বি, তাহলে যদি ই এর মানটা বের করি, ই এর মানটা আসবে রুট ওভার 1 মাইনাস, এখন কে ছোট? এটা ছোট, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ই এর মান। সো এটা হচ্ছে এটার ই এর মান, আর এটা হচ্ছে এটার ই এর মান। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে যে কোনো আদর্শের জন্য উপবৃত্তের ক্ষেত্রে যখন আমরা উৎকেন্দ্রিকতা বের করব, ই সমান রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই কি? ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ক্লিয়ার? ওকে, সো এবার আসো, আমরা কেস নাম্বার 1-এ কথাবার্তা বলতেছিলাম, তাই না? কেস নাম্বার 1, তো এখানে আমরা কী বের করব আদর্শের ক্ষেত্রে? আমরা কী বের করব এটা তোমাকে একটু বলে দিই, কী বের করতে হবে আদর্শের ক্ষেত্রে। এই যে এখানে যা যা আছে এগুলোকে আমরা বলি হচ্ছে বস্তার জিনিসপত্র। সো বস্তার জিনিসপত্র আমরা বের করব, যেমন কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লটস অফ জিনিস আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, সো একটা কেস দিয়ে আমরা আলোচনা করি, একটা কেস দিয়ে জিনিসগুলো বের করব। প্রথমে আসো কেস নাম্বার 1, কেস নাম্বার 1। ঠিক আছে, কেস নাম্বার 1 হচ্ছে কেন্দ্র নাও 0,0, কেন্দ্র নাম 0,0, বৃহদাক্ষ নাও এক্স অক্ষ, বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ, আর ক্ষুদ্রাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, তাহলে এখন তোমার চিত্রটা কি হবে? তোমার চিত্রটা আসবে এটা, এই যে তোমার চিত্রটা আসবে এটা, রাইট? তোমার চিত্রটা আসবে এই যে, এই চিত্রটা আসবে, তাই না ভাইয়া? এই উপবৃত্তের চিত্রটা আসবে যখন আমার কাছে এক্স অক্ষটা হচ্ছে বৃহদাক্ষ, কেন্দ্র হচ্ছে 0,0, কেন্দ্র 0,0, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষ। তো এখন তুমি আমাকে বলো একটা জিনিস, বলো, আচ্ছা এখানে আমরা আদর্শ সমীকরণ যখন পড়ছিলাম, তোমার মনে আছে কিনা? এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এই জায়গায় ভাইয়া এ এবং বি আছে না, এ এবং বি এর পরিচয়টা কি? এটা তো বলি নাই, তাই না? এ এবং বি এর পরিচয়টা কি? দেখো, সো এটা হচ্ছে 0, 0, এটা একটা উপকেন্দ্র ছিল এস, আর এদিকে ছিল এস প্রাইম, এটা ছিল শীর্ষবিন্দু এ, এটা ছিল শীর্ষবিন্দু এ প্রাইম, এটা ছিল এ প্রাইম, তাই না? সো এ মানে কি? এ মানে হচ্ছে বৃহদাক্ষ যেটা থাকবে, খেয়াল করো, এ মানে হচ্ছে শীর্ষবিন্দু যেটা আছে, এই যে বৃহদাক্ষ মানে এক্স অক্ষ বরাবর যে পয়েন্টটা ছেদ করছে, সোজা কথা, এক্স অক্ষতে যে পয়েন্টটা ছেদ করছে, অলওয়েজ এক্স অক্ষতে যে পয়েন্টে ছেদ করছে, এবং কেন্দ্র যেটা আছে, এক্স অক্ষের ছেদ বিন্দু এবং কেন্দ্রের যে দূরত্বটা, এটা হচ্ছে এ এর সমান, এটা এ এর সমান। আর ওয়াই অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে, কেন্দ্রের দূরত্বটা হচ্ছে এই ডিস্টেন্সটা অলওয়েজ বি এর সমান, তাহলে এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করবে, কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব হচ্ছে এর সমান, ওয়াই অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্ট থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে বি এর সমান। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, তো এখন দেখো আমার কি বের করতে বলছে। প্রথম বের করতে বলছে ভাইয়া কেন্দ্র কত। আমি কেন্দ্রে একটা স্থানাঙ্ক লিখি, এখানেই লিখি, ঠিক আছে?
সো প্রথমে দেখছো কেন্দ্র কত, কেন্দ্র 0,0, এটা আমরা ধরে নিছি, তাই না, এটা আমরা ধরে নিছি। এরপর যদি তোমাকে বলি শীর্ষবিন্দু কত, দেখো এই শীর্ষবিন্দুটা এক্স অক্ষের উপর না, এটা কার উপর, এটা এক্স অক্ষের উপর বিন্দু না ভাইয়া, এক্স অক্ষের উপর বিন্দু কিনা, তাহলে এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি এ পরিমাণ, এটা কি বলতেছি, এ পরিমাণে বলতেছি। তাহলে এর স্থানাঙ্ক আসবে এখান থেকে, এর স্থানাঙ্ক আসবে a,0, এটার জন্য a,0, আর মাইনাস এর স্থানাঙ্ক কত, সরি এ প্রাইমের স্থানাঙ্ক কত, এটা হচ্ছে নেগেটিভ সাইডে আছে, সো -a,0, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে +-a,0, +-a,0, একটা +a0 একটা -a0, এক্স অক্ষের উপরে না, ওয়াই এর মানটা 0 আসবে। তাহলে এখান থেকে তোমাকে যদি শীর্ষবিন্দুর কথা বলি, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে +-a,0, তাই না ভাইয়া, +-a,0। আচ্ছা, এরপর তোমাকে যদি আমি বলি উপকেন্দ্র, এদিকে দেখো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাইয়া, আমার কাছে কেন্দ্র থেকে যে উপকেন্দ্র আছে, কেন্দ্র এবং উপকেন্দ্র, কেন্দ্র এবং উপকেন্দ্রের এই যে ডিসটেন্সটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটার মান হচ্ছে AE, AE যখন এক্স অক্ষ বরাবর শুয়ে আছে, যখন এক্স অক্ষ বরাবর শুয়ে আছে তখন AE, যদি ওয়াই অক্ষ বরাবর শুয়ে থাকে তাহলে ডিসটেন্সটা কত, বি, তখন ওয়াই অক্ষ বরাবর মাপতেছি, ওয়াই অক্ষ বরাবর মাপতেছি। তাহলে আমি এক্স অক্ষ বরাবর যখন মাপতেছি, উপকেন্দ্র যখন এক্স অক্ষ বরাবর আছে তখন হচ্ছে এই, যদি ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে কি, তাহলে বি। তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্রের যে দূরত্বটা আছে এটা কার সমান, এটা এই এর সমান, এটা এই এর সমান। তাহলে কেন্দ্রকে যদি আমরা সি ধরি আর উপকেন্দ্র একটাকে যদি আমি এস ধরি, তাহলে সিএস এই ডিসটেন্সটা কার সমান ভাইয়া, এ ইন্টু ই এর সমান, যখন আমার উপবৃত্তটা এক্স অক্ষ বরাবর আসে। যদি ওয়াই অক্ষ বরাবর থাকতো তাহলে কি হইতো, বি হইতো, তাহলে বি হইতো। তাহলে এখন তুমি আমাকে বলো এই উপকেন্দ্রটা এক্স অক্ষের উপর, এটাও কি এক্স অক্ষের উপর, এটা পজিটিভ সাইডে, এটা নেগেটিভ সাইডে, তাহলে এই ডিসটেন্সে যদি এই পাইছি তাহলে এটা আসবে a,0 আর এটা আসবে কত, এটা আসবে -a,0। তাহলে দুইটাকে যদি আমি একত্রে বলি +-a,0 আসবে, +-a,0 আসবে। তাহলে এখান থেকে তোমাকে যদি বলি উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তাহলে তুমি কি বলবা, +-a,0, ঠিক আছে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, +-a,0 আসবে। আচ্ছা, এবার আসো, যদি বলে ভাই নিয়ামকের সমীকরণ কত, দেখো নিয়ামকের সমীকরণ কত, নিয়ামকের সমীকরণ কত, এদিকে দেখো নিয়ামক ছিল দুইটা, এদিকে একটা নিয়ামক ছিল, এই যে এদিকে একটা নিয়ামক ছিল, এই সাইডে একটা নিয়ামক ছিল, তাই না ভাইয়া। নিয়ামকটা কার সমান্তরাল বলো তো, নিয়ামকটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তো যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কি, এক্স ইকুয়ালস টু একটা সামথিং কনস্ট্যান্ট না, এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ। যখন তোমাকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বের করতে বলবো ভাইয়া, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কি বলতো আমাকে একটু, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যখন আমরা চাই, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কি, এক্স ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, তাই না, একটা কনস্ট্যান্ট দরকার ওয়াই অক্ষের সমান্তরাল রেখার জন্য। তাহলে এই পয়েন্টে আমার এক্স এর মানটা দরকার, অ্যাকচুয়ালি এই পয়েন্টে এক্স এর মানটা দরকার। কেন্দ্র থেকে নিয়ামকের যে দূরত্বটা আছে, কেন্দ্র থেকে নিয়ামকের এই দূরত্বটা হচ্ছে আমাদের, এটাকে আমি কি কালার দিব, টিয়া কালার দিই, ঠিক আছে, এটা কি কালার, টিয়া কালার, হ্যাঁ। সো কেন্দ্র থেকে নিয়ামকের যে দূরত্বটা আছে, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্বটা হচ্ছে a/e এর সমান, a/e এর সমান। যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে a/e, আর যদি ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে b/e, তাহলে b/e, ঠিক আছে। যখন তোমার হিসেবটা এক্স অক্ষ বরাবর তখন কিন্তু সবগুলো a দিয়ে, যখন হিসেবটা ওয়াই অক্ষ বরাবর তখন হচ্ছে সবগুলো হিসেব b দিয়ে, সবগুলো হিসেব b দিয়ে, ঠিক আছে। তাহলে এই ডিসটেন্সটা কার সমান ভাইয়া, এই ডিসটেন্স হচ্ছে a/e এর সমান। তাহলে দেখে দেখ এই পয়েন্ট এক্স এর মানটা কত আসবে, +a/e, আর এই পয়েন্ট এক্স এর মানটা কত, -a/e। তাহলে যদি এই নিয়ামকের সমীকরণটা বের করি, এইটা আসবে x ইকুয়ালস টু +a/e, আর এই নিয়ামকের সমীকরণটা যদি বের করি তাহলে x ইকুয়ালস টু -a/e, x ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে হচ্ছে আমার y এর সমান্তরাল। তাহলে এই পয়েন্টে আমার x এর মানটা দরকার, তাই না, x এর মানটা কত, a/e, আর এই সাইডেরটা -a/e। তাহলে এখন আমি বলতে পারবো এখান থেকে, তাহলে নিয়ামকের সমীকরণ আসবে এই জায়গা থেকে x ইকুয়ালস টু +-a/e, এটা আসবে, তাই না। ওকে, কথা বুঝতে পারছো, ওকে। এবারে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি তোমাকে বলে, যদি বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, দেখো কি কালার ইউজ করবো এখানে। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাই না, এই দুটো হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, রাইট। তা উপকেন্দ্রিক লম্ব কার সমান্তরাল দেখো তো ভাইয়া, উপকেন্দ্রিক লম্ব আমার ওয়াই অক্ষের সমান্তরাল না। তাহলে এই পয়েন্টে আমার এক্স এর মান দরকার, এই পয়েন্টে এক্স এর মান অলরেডি জানা আছে না, উপকেন্দ্রের জন্য এক্স এর মানটা কত, এই, এটার জন্য কত, -a। তাহলে আমি যদি এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করি, এটা আসবে
এক্স ইকুয়ালস টু প্লাস এই, আর যদি এটা বের করি তাহলে এটা ইকুয়ালস টু আসবে এক্স ইকুয়ালস টু মাইনাস এই। একটা আসবে প্লাস এই, আরটা আসবে কত, আরটা আসবে মাইনাস এই, প্লাস এই আরটা কত, আরটা হচ্ছে মাইনাস এই, এটা আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যদি তোমাকে বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস এ ই, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এই আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাকে সবাই একটু মার্ক করে রাখো, একটু বক্স করে রাখো। এটার জন্য তোমরা একটু ফর্মুলা মনে রাখবা। যে কোনো আদর্শ সমীকরণের, যে কোনো এনি আদর্শ যে কোনো আদর্শ সমীকরণের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার না, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। তো যেহেতু এখানে আমরা যে কেসটা আলোচনা করতেছি এ গ্রেটার দেন যেহেতু বি, তাহলে এখান থেকে আসবে 2 ইন্টু ছোট স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই কত এ। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে যে কোনো আদর্শের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাইয়া, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার বাই কত, বি স্কোয়ার বাই এ। কথা ক্লিয়ার? কথা বুঝছো? ওকে। এরপর যদি তোমাকে বলি শীর্ষে স্পর্শকের সমীকরণ যদি বলি, তাহলে শীর্ষে স্পর্শক হচ্ছে কি, শীর্ষে স্পর্শক হচ্ছে একটা, এটা এই যে শীর্ষে স্পর্শক হচ্ছে আমাদের একটা হচ্ছে এটা হচ্ছে একটা শীর্ষে স্পর্শক, এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা শীর্ষে স্পর্শক। ঠিক আছে? দুইটা শীর্ষে স্পর্শক হচ্ছে এটা। এখন দেখো এই পয়েন্টটা আমাদের, তাহলে এটা কার সমান্তরাল, ওয়াইকের সমান্তরাল না ভাইয়া? বলো ওয়াইকের সমান্তরাল কিনা? সো ওয়াইকের সমান্তরাল হলে এই পয়েন্টটা আবার এক্সের মান দরকার না? তাহলে এটা কত আসবে, এটা সমীকরণ আসবে এক্স ইকুয়ালস টু প্লাস এ, আর এটা সমীকরণ কত আসবে, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে কি আসবে বলো তো, এক্স ইকুয়ালস টু প্লাস এ আর মাইনাস এ, তাহলে প্লাস মাইনাস এ আসবে আর কি, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো আমরা শীর্ষে স্পর্শকের সমীকরণ আসবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ আসবে শীর্ষে স্পর্শক। এরপর বৃহদাক্ষের দৈর্ঘ্য যদি বলি, দেখো বৃহদাক্ষের দৈর্ঘ্য কি ছিল, বৃহদাক্ষ ছিল এটা, এই যে এ এবং এ প্রাইম, এই যে ডিসটেন্সটা আছে তোমার কাছে, এই যে ডিসটেন্সটা আছে এ এবং এ প্রাইম, এই যে ডিসটেন্সটা আছে, এটাকে বলতেছি আমরা বৃহদাক্ষ, এটাকে বলতেছি বৃহদাক্ষ। তাহলে এদিকে হচ্ছে আমাদের প্লাসে, এদিকেও প্লাসে, দৈর্ঘ্যটা টোটাল কত 2a, আর ক্ষুদ্রাক্ষর দৈর্ঘ্য হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ, তাহলে এদিকে হচ্ছে বি, এদিকেও বি, তাহলে ক্ষুদ্রাক্ষ কত 2b। তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত বলবো, বৃহদাক্ষের দৈর্ঘ্য বলবো ভাইয়া এখান থেকে, বৃহদাক্ষের দৈর্ঘ্য বলবো আমরা টোয়াইস এ, আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বলবো কত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বলবো টোয়াইস এ এবং টোয়াইস বি। ঠিক আছে? আর শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বলে, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, কেন্দ্র থেকে এদিকে শীর্ষের দূরত্ব ছিল এই পরিমাণ, কেন্দ্র থেকে এদিকে শীর্ষের দূরত্ব কি পরিমাণ, এই পরিমাণ। অর্থাৎ বৃহদাক্ষের দৈর্ঘ্য যত শীর্ষদ্বয়ের দূরত্ব তত, এই দুইটা সেট, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, শীর্ষদ্বয়ের দূরত্ব তত। আচ্ছা, উপকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যদি বলি, কেন্দ্র থেকে এদিকের উপকেন্দ্রের দূরত্ব কত এই, এদিকের উপকেন্দ্রের দূরত্ব কত এই, তাহলে কত আসবে টোয়াইস এই আসবে, তাই না ভাইয়া? টোয়াইস এই আসবে, টোয়াইস এই। ক্ষুদ্রাক্ষের সমীকরণ যদি বলি, ক্ষুদ্রাক্ষে ছিল ওয়াই অক্ষ ছিল, সো ওয়াই অক্ষের সমীকরণ কি ভাইয়া, ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0। যদি বলি বৃহদাক্ষের সমীকরণ কত, বৃহদাক্ষের সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0 বৃহদাক্ষের সমীকরণ। উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের দূরত্ব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখ ভাইয়া। কেন্দ্র থেকে এই যে দেখ একটা জিনিস দেখ, আমাকে এখন যে ডিস্টেন্সটা চাইছে, কোন ডিস্টেন্সটা বলো তো, এই যে এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে আমার কাছে নিয়ামক। সো এই ডিস্টেন্সটা আমার চাইছে, এই ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা আমার চাইছে, তাই না? তো দেখো এখান থেকে এই পুরোটার ডিস্টেন্স কত, এ বাই ই, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এই। তাহলে ভাই এ ভাই ই থেকে, এই যে এই পুরোটা থেকে যদি এইটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার যেটা দরকার এটা পাবো না, এটা পাবো কি না বলো? তাহলে অনুরূপ উপকেন্দ্র এবং নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বাই ই মাইনাস কত, এই, এ বাই ই মাইনাস কত, এ বাই ই মাইনাস এই, তাই না? এ বাই ই মাইনাস এই। নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব যদি বলি, দেখো কেন্দ্র থেকে এসের নিয়ামকের দূরত্ব কত, এ বাই ই, এসের নিয়ামকের দূরত্ব কত, এ বাই ই, টোটাল দূরত্ব কত, 2 ইন্টু এ বাই ই। কথা কি বুঝতে পেরেছ বলো? কথা বোঝা গেছে কিনা? কথা কি বুঝছো? বোঝা গেছে এতটুকু? ওকে, সবাই সুন্দর মতো খাতায় লিখে ফেলো এই জিনিসগুলা, একটু বুঝে লিখিও।
ঠিক আছে, এগুলোতে আসলে তোমার মুখস্থ তেমন কিছু নাই, তুমি যে চিত্রটা একটু ভালো মতো বুঝো, ওই যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, দূরত্বগুলা, এগুলো আসলে প্রমাণ দিতে গেলে তোমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ক্লাসটা লেংদি করার দরকার নাই, এই ক্লাসটা তুমি করতেছো পরীক্ষায় ভালো মতো প্রিপারেশনের জন্য, তাই না? ডিটেলসে তোমার আহামরি খুব বেশি প্রমাণ তো এগুলো পরীক্ষায় লাগে না, যা লাগবে ওইটা পড়ো, ঠিক আছে? বলো বুঝছো কি না, বোঝা গেছে? এবার আসো কেস টুতে। কেস টু এর কাহিনীটা কীরকম? কেস টু এর কাহিনীটা হচ্ছে, এটা তোমরা পারবা, যেহেতু একটা আমি দেখাই দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি তোমরা করবা, ঠিক আছে? কেস টু। তো এখন বৃহদাক্ষ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, বৃহদাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ হচ্ছে ভাই আমাদের এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর কেন্দ্র হচ্ছে আমাদের 0,0, কেন্দ্র হচ্ছে আমাদের 0,0, কেন্দ্র হচ্ছে 0,0, ঠিক আছে? যদি এই তিনটা জিনিস তোমাকে দেওয়া থাকে, এই তিনটা জিনিস যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে, দেখো এখান থেকে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে এইটা, এই যে যে উপবৃত্তটা আসবে, আমাদের উপবৃত্তটা আসবে এইটা, উপবৃত্তটা আসবে এটা। তো তোমাকে বলছিলাম ওয়াই অক্ষকে যে পয়েন্টে ছেদ করবে এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? ওয়াই অক্ষ যে পয়েন্টে ছেদ করবে এই ডিসটেন্সটা হচ্ছে বি পরিমাণ, আর এই ডিসটেন্সটা কী পরিমাণ? এই ডিসটেন্সটা এ পরিমাণ। তা এখন কে বড়? এখন হচ্ছে আমাদের বিটা বড় এর চেয়ে, এ লেস দেন বি, এ লেস দেন বি এর কাহিনী। তার আগে যেটা আমাদের এর কাহিনী হইতো, এখন বি এর কাহিনীতে ট্রান্সফার হয়ে যাবে। তো যেমন তুমি যদি এখান থেকে শীর্ষবিন্দু বলো, একটা শীর্ষবিন্দু এইটা, একটা শীর্ষবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে? সো এখান থেকে যদি আমি একটা জিনিস বের করে দেখাই তোমাকে, যখন তুমি কেন্দ্র বের করবা, কেন্দ্রটা আমি 0,0 ধরে নিচ্ছি, এখন শীর্ষবিন্দু কার উপর? এখন শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপরে না, ওয়াই অক্ষের উপরে না? তাহলে দেখো এই ডিসটেন্সটা কত ভাইয়া? বি পরিমাণ, ওয়াই এর মানটা বি পরিমাণ, এক্স এর মানটা 0, তাহলে 0, বি, এটা আসবে কত? 0, বি। তাহলে শীর্ষবিন্দু কত আসবে? 0, বি আসবে, 0, বি। তাহলে শীর্ষবিন্দু আসবে 0, বি। আমি কয়েকটা বের করে দেখাই দিই, বাকিগুলো তুমি বের করে ফেলতে পারবা। এখন দেখো, আগে আমাদের এটা ছিল উপকেন্দ্র 1 এস, এটা ছিল এস প্রাইম। তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্রের যে ডিসটেন্সটা, কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিসটেন্সটা ছিল কি পরিমাণ? এটা ছিল আমাদের এই পরিমাণ ছিল আগে। তাহলে এখন কি হবে? বি পরিমাণ হবে, যেহেতু কাহিনীটা বি এর, কাহিনীটা যেহেতু বি এর, তাহলে এটাও বি পরিমাণ। তাহলে একটা প্লাস, একটা আসবে 0, বি, আরটা আসবে কত? 0, বি, যেহেতু ওয়াই অক্ষের উপর একটা 0, বি, আরটা কত? 0, বি। তাহলে এখান থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক আসবে 0, বিই, ঠিক আছে? যেহেতু কাহিনীটা কার? ওয়াই অক্ষের কাহিনী, এক্স এর মানটা 0, ওকে? এরপরে একটা নিয়ামক রেখা থাকবে এই সাইডে, আরেকটা নিয়ামক রেখা থাকবে এই সাইডে। এখন কার সমান্তরাল নিয়ামক? ওয়াই এক্স অক্ষের সমান্তরাল। সো এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে, এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো কেন্দ্র থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব আছে, কেন্দ্র থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব, কেন্দ্র থেকে যে নিয়ামকের দূরত্বটা, এটা আগে এ বাই ই ছিল না, যখন ও ভূমিতার কাছে কি ছিল? এক্স অক্ষ বরাবর ছিল, এখন সেটা হবে বি বাই ই, এখন হবে বি বাই ই। সো এদিকেও বি বাই ই হবে, সো একটা প্লাস বি বাই ই আর একটা কি মাইনাস বি বাই ই। তো এখন আসবে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট না, সো এটা আসবে ওয়াই ইকুয়ালস টু বি বাই ই, আর এটা আসবে ওয়াই ইকুয়ালস টু কত? মাইনাস বি বাই ই, মাইনাস বি বাই ই, ঠিক আছে? তো এখান থেকে আসবে নিয়ামকের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই আসবে, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই, ঠিক আছে? বাকিগুলো তুমি বের করে ফেলতে পারবা? বাকিগুলো বের করতে পারবা কিনা তোমরা? বাকিগুলো তোমাদের জন্য আমি এইচডাব্লিউ লিখে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলো তোমাদের জন্য এইচডাব্লিউ। এটা মনে রাখবা, এটা অলওয়েজ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ 2 ইন্টু ছোটো স্কোয়ার বাই বড়, ছোটো স্কোয়ার বাই বড়, এটা অলওয়েজ সত্য, ঠিক আছে? ওকে, সো বাকিগুলো তোমরা এইচডাব্লিউ করে ফেলিও, ঠিক আছে? আমি কয়েকটা দেখাই দিলাম, এগুলো তোমরা এইচডাব্লিউ করবা। বাকিগুলো আমরা সরাসরি এবার ম্যাথে চলে যাব, ঠিক আছে? এগুলো তোমরা এইচডাব্লিউ করে ফেলিও। এবার আসো, আমরা প্রথমে ম্যাথ নাম্বার 1-এ আসো। ম্যাথ নাম্বার 1-এ বলছি কি, এখান থেকে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার বাই 25 ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। এখানে অনেক কিছু জিনিস বের করতে বলছে, এক একটা বের করবো। তো প্রথমে আসো, যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আদর্শ সমীকরণে কনভার্ট করি। এখান থেকে আসবে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আসবে। তাহলে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা 5, বি এর ভ্যালুটা 3, বি এর ভ্যালুটা 3, এটা আমরা পাইলাম প্রথমে। তাহলে কে বড় ভাইয়া? এটা বড়, বিটা ছোট, এ গ্রেটার দেন বি এর কাহিনী, এ গ্রেটার দেন বি এর কাহিনী। প্রথমে বের করতে বলছে আমাকে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত। তা আমরা জানি উপকেন্দ্র বের করতে হইলে আমাকে, যেহেতু এ বড়,
উপকেন্দ্রের স্থানাঙ্ক কি প্লাস মাইনাস a, 0 না, ইটা বের করতে হবে আগে, উৎকেন্দ্রিকতা বের করতে হবে। তাহলে ই সমান হচ্ছে √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 9/25 এটা আসবে, 9/25 আসবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে 4/5। তাহলে উৎকেন্দ্রিকতা আসবে আমাদের কত, 4/5 আসবে উৎকেন্দ্রিকতা। তো যদি উপকেন্দ্র বের করি ভাইয়া, তুমি আমাকে বলো, যদি এখান থেকে উপকেন্দ্র বের করি, উপকেন্দ্র আসবে কত, প্লাস মাইনাস a, 0 এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো প্লাস মাইনাস এ মান হচ্ছে কত, এ মান হচ্ছে 5, তাহলে 5 × 4/5, 0। তাহলে এখান থেকে লিখতে পারবো প্লাস মাইনাস 4, 0। এটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র গেল। এরপর যদি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাইয়া, 2 × ছোট স্কোয়ার বাই বড়, 2 × ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার কত 9, বড় কত 5, ঠিক আছে এইটা। তাহলে এখান থেকে 18/5 আর কি, যেটা আসে এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা। এরপর যদি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত আসবে বলো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল, x = প্লাস মাইনাস a ছিল না, যখন x অক্ষের কাহিনী, x = কি প্লাস মাইনাস a, প্লাস মাইনাস a। তাহলে এখান থেকে আসবে x = প্লাস মাইনাস a, এর মানটা কত, এর মানটা হচ্ছে 4, তাহলে প্লাস মাইনাস 4, x = প্লাস মাইনাস 4, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে। এরপর যদি বলি তোমাকে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ যদি বলি, একটু মনে করো সবাই, যখন a > b, যখন a > b, ভাই আমি একটা কথা বলে দিই, দেখো দুইটা চিত্র তোমার খাই ফেলতে হবে, একটা হচ্ছে a > b এর চিত্রটা, আরেকটা হচ্ছে a <b এর চিত্রটা, কারণ এই প্রশ্নগুলোতে তুমি সময় নিতে পারবা না। এই দুইটা চিত্র যখন তোমার খাওয়া থাকবে, মাথায় সেট করা থাকবে, প্রবলেমগুলো তুমি 2 সেকেন্ড 1 মিনিটের মধ্যে করতে পারবা, কথা ক্লিয়ার। সো নিয়ামকের সমীকরণ যদি বলি, নিয়ামকের সমীকরণ ছিল x = প্লাস মাইনাস a/e, a/e ছিল। তাহলে এখান থেকে আসবে x = প্লাস মাইনাস এর মানটা 5, এর মানটা 4/5, তাহলে এখান থেকে লিখতে পারবো x = প্লাস মাইনাস 25/4, ঠিক আছে 25/4। সবাই প্রথমে একবার সুন্দর করে বুঝে বুঝে চিত্রটা ভালো মতো আঁকবা, কোনটা কি হচ্ছে, ঘটনা কি ঘটতেছে, মাথায় সেট করে নিবা, সেট করার পর এখানে তুমি অ্যাপ্লাই করবা, জাস্ট তুমি অ্যাপ্লাই করবা, কথা ক্লিয়ার, কথা কি বুঝছো আমার কথা, ওকে ঠিক আছে ডান। এরপর আসো, এটা তোমরা করিও, এটা তোমরা পারবা, আমি একটু করে দেখাই দিই যে আদর্শ সমীকরণটা পয়দা করে দিই, বাকিটা তোমরা পারবা। যেমন 9x² প্লাস 16y² কত 144 দেওয়া আছে না, তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, 144 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে x² / 16 প্লাস y² / 9 = 1, 144 দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো x² / 4² প্লাস y² / 3² = 1, এটা পাওয়া যাবে তাই না ভাইয়া, x² / 4² প্লাস y² / 3² = 1 পাওয়া যাবে। এখন বলো এর ভ্যালুটা কত 4, b এর ভ্যালুটা কত 3, এর ভ্যালু 4, b এর ভ্যালু কত, এর ভ্যালু 4, b এর ভ্যালু কত, b এর ভ্যালু 3, এ 4, b হচ্ছে 3, কে বড়, এ বড়, b ছোট। তো একটু আগে যে কাহিনী বলছি তুমি ওই কাহিনী দিয়ে বের করে ফেলবা। তাহলে এখন a > b, বাকিটা তোমরা SW করবে, ঠিক আছে, বাকি যা যা বের করতে বলছে এগুলো বের করে ফেলবা, ঠিক আছে। এরপরে দেখো এখানে যেটা বলছে এটাও সিমিলার একটা প্রবলেম। তা আমি যদি 20 দ্বারা ভাগ করি, এখান থেকে লেখা যাবে কত, x² / 4 প্লাস y² / 5 = 1, এটা লেখা যাবে না ভাইয়া। তাহলে এখন তুমি আমাকে বলো তো, এই যে x² / 4 যেটা দেওয়া আছে 2² প্লাস y² / 5 যেটা দেওয়া আছে √5² = কত 1, যেহেতু তোমাকে ফর্মেটটা কী করতে হবে, x² / a² y² / b² = 1 করতে হবে, তাই না। তাই এখন বলো এর ভ্যালুটা 2, b এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা 2, b এর ভ্যালুটা হচ্ছে √5, তাই কে বড়, কে বড়, এটা 2, বিটা কত √5 না, তাহলে এখান থেকে বলতে পারবো a <b, a <b, a <b, এটা বলা যাবে না। তো এখন যদি আমি তোমাকে বলি উপকেন্দ্র বের করো এখান থেকে, যেহেতু বি এর কাহিনী তার মানে ওয়াই অক্ষের কাহিনী, কাহিনী কোনটা, কাহিনী ওয়াই অক্ষের কাহিনীটা। তাহলে এখান থেকে যদি উপকেন্দ্র বের করি, প্রথমে ই কে বের করতে হবে তাই না, ই কে বের করে ফেলবা, প্রথমে ই কে বের করে ফেলবা, √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট কে এ, তাহলে a² মানে কত 4, b² মানে কত 5, তাহলে এখান থেকে আসতে কত, এখান থেকে আসবে 1/√5, তাহলে ই এর মান হচ্ছে 1/√5, ই এর মান কত 1/√5। যদি আমরা উপকেন্দ্র বের করি, দেখো এটার জন্য উপকেন্দ্র কি ছিল ভাইয়া, মনে আছে কিনা বলো,
উপকেন্দ্র ছিল ওয়াই অক্ষের কাহিনী না, 0, প্লাস মাইনাস বি, 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বি। তাহলে এখান থেকে লিখতে পারবো 0, প্লাস মাইনাস বি এর মানটা কত বলো? বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে √5। তাহলে √5 × 1/√5। তাহলে এখান থেকে কত আসবে? 0, প্লাস মাইনাস 1 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা উপকেন্দ্র। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাইয়া? 2 ইন্টু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, তাই না? অলওয়েজ ছোট স্কোয়ার বাই বড় বলছিলাম। ছোট স্কোয়ার কত? ছোট স্কোয়ার হচ্ছে 4, বড় কত? √5। তাহলে 8/√5, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যদি তোমাকে বলি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এদিকে দেখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত আসবে বলো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত আসবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ মানে কি? এখন কার সমান্তরাল বলো? ওই যে এক্স অক্ষের সমান্তরাল না, ওয়াই ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস বি, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। যেহেতু ওয়াই অক্ষের কাহিনী, এই যে এটা আর কি। ও পাগলা রে, আহা, এই যে এটা ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস কি? প্লাস মাইনাস বি, তাই না? তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি এর মান হচ্ছে 1, তাহলে প্লাস মাইনাস 1 উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। নিয়ামকের সমীকরণ যদি বলি, নিয়ামকের সমীকরণ কত? নিয়ামকের সমীকরণ আসবে, এই যে নিয়ামকের সমীকরণ আসবে ওয়াই ইকুয়ালস টু কত? ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই, প্লাস মাইনাস বি বাই। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত আসবে? ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি এর মানটা কত? √5। ই এর মানটা কত? ই এর মানটা কত? 1/√5। তাহলে এখান থেকে আসবে প্লাস মাইনাস 5, তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। কথা ক্লিয়ার? ওকে, এরপর আসো। তো তোমাকে দেখাইতে বলছে, প্রথমে দেখাইতে বলছে, দেখাও যে আমাকে এখানে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে, এটা তোমাকে দেখাইতে হবে। এটার উপকেন্দ্রিক লম্ব, এরপর হচ্ছে উৎকেন্দ্রিকতা, তারপরে কেন্দ্র, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক, এটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, এইটা বলার আগে তোমাকে আমি একটা কাহিনী বলি। কাহিনীটা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে যেটা বলছিলাম, এই যে x² প্লাস y² + b² = 1, এটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম এতক্ষণ ধরে, তাই না ভাইয়া? সো এটা ছিল কি, এই আদর্শ সমীকরণ আমরা কখন ইউজ করতে পারতাম? যখন কেন্দ্রটা 0, কেন্দ্র 0, অক্ষ এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর, তাই না? এটা ইউজ করতে পারতাম। এখন এটা ছিল আমাদের ক্যাটাগরি 1, তাই না? এটা ছিল ক্যাট 1। যদি ভাই কেন্দ্র 0, না হয়ে, কেন্দ্র 0, না হয়ে যদি আলফা কমা বিটা হয়, কেন্দ্র যদি 0, না হয়ে আলফা কমা বিটা হয়, আলফা কমা বিটা হয়, তাহলে এখান থেকে আসবে আমাদের, কেন্দ্র যদি 0, না হয়ে আলফা কমা বিটা হয়, তাহলে এখান থেকে আসবে এক্সের জায়গায় আসবে x−α² ডিভাইডেড বাই a² প্লাস ওয়াইয়ের জায়গায় আসবে y−β² ডিভাইডেড বাই b² = 1। x−α² বাই a² প্লাস y−β² বাই b² = কত? b² = 1, এটা আসবে। ঠিক আছে, তাহলে x−α² ডিভাইড বাই a² প্লাস y−β² b² = কত? 1। তার মানে এদিকে দেখো, কেন্দ্র যখন 0, না হয়ে আলফা কমা বিটা হবে, আগে যেখানে x ইউজ করতাম ওইখানে x−α, আর আগে যেখানে y ইউজ করতাম ওই জায়গায় কত? y−β, যেটা আমরা পরাবৃত্তে বলছিলাম। পরাবৃত্তে তোমাকে আমি বুঝাইছিলাম অক্ষের স্থানান্তর দিয়ে, অক্ষের স্থানান্তর দিয়ে। তাহলে দেখো, এই কথাটা লিখে রাখো, কেন্দ্র, নোট দিয়ে এই কথাটা লিখে রাখো, আবার লিখো, সবাই লিখো। কেন্দ্র 0, না হয়ে, কেন্দ্র 0, না হয়ে আলফা কমা বিটা হলে, কেন্দ্র 0, না হয়ে আলফা কমা বিটা হলে, আলফা কমা বিটা হলে, আলফা কমা বিটা হলে x² বাই a² প্লাস y² বাই b² = 1, অর্থাৎ ক্যাট 1-এ, ক্যাট 1-এ সমীকরণ এবং স্থানাঙ্কে, সমীকরণ এবং স্থানাঙ্কে যে জায়গায় x ইউজ করতাম ওই জায়গায় x−α, ক্যাট 1-এ, ক্যাট 1-এ সমীকরণ এবং স্থানাঙ্কে, সমীকরণ এবং স্থানাঙ্কে যে জায়গায় x ইউজ করতাম, যে জায়গায় x ইউজ করতাম, যে জায়গায় x ইউজ করতাম, x ইউজ করতাম ওই জায়গায় x−α,
ওই জায়গায় এক্স মাইনাস আলফা এবং যে জায়গায় ওয়াই ইউজ করতাম ওই জায়গায় ওয়াই মাইনাস বিটা হবে, ঠিক আছে, ওয়াই মাইনাস বিটা হবে, যেটা এটা তোমাকে আমি পরাবৃত্তে অক্ষরের স্থানান্তর দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। যারা এই জিনিসটা ফিল করতে চাও, মানে কেমনে হচ্ছে জিনিসটা, পরাবৃত্তটা দেখবা। আমি বারবার বলতেছি এই ক্লাসগুলোতে আসলে আননেসারি কোনো কিছু বলা মানে হচ্ছে তোমার সময় নষ্ট করা। তোমরা দেখো তোমার ক্লাসগুলো দেখতেই আশ্রয় হচ্ছে পরীক্ষার আগে, ঠিক আছে, এবং পরীক্ষার আগে আমি তোমার যদি সময় নষ্ট করি উল্টাপাল্টা জিনিস পড়াই তাহলে তোমরা এত গালাগালি করা শুরু করবা, তাই না? এই জন্য আননেসারি কিছু বলবো না, যে তোমার লাগবে টু দ্য পয়েন্ট ওইটাই বলবো, ঠিক আছে? ওকে, কথা কি বুঝছো? কথা ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার আসো। তো এখন দেখো এখানে বলছে কি, ও সরি, এখানে তো একটা প্রবলেম ছিল, তাই না? এই প্রবলেমটা দেখো, তা এই এটা বুঝছো তো কী হচ্ছে এটা? আচ্ছা আমি একটা প্রবলেম দিয়ে ব্যাপারটা তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এটা লিখছো, এটা লিখে ফেলিও, সবাই সুন্দর করে এটা লিখে ফেলো, সুন্দর মতো এটা লিখে ফেলিও, ঠিক আছে? এখানে যে প্রবলেমটা বলতেছে এই প্রবলেমটা একটু দেখো, যে প্রবলেমটা দেওয়া আছে এটা একটু দেখো। এখানে বলছে কি, দেখাও যে 5x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 30x ইকুয়ালস টু 0 সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে। এর উপকেন্দ্রিক লম্ব, উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক কত? উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক নির্ণয় করো, এটা বলছে তোমাকে। তাহলে আমাকে যেটা দেওয়া আছে ভাইয়া, এই যে 5x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 30x ইকুয়ালস টু 0 এটা দেওয়া আছে। তো প্রথমে আদর্শ সমীকরণে কনভার্ট করব। এটার জন্য আমরা এক্সগুলোকে একসাথে করি, ওইগুলোকে একসাথে করি। তাহলে এটাকে লিখতে পারবো 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না? তো এখন এক্স স্কোয়ারের যে শখটা আছে এটা কমন নাও, এটা কমন নিলে কী লেখা যাবে? এই যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 0 এটা লিখতে পারবো। তাহলে 5 ইন্টু, এখন লিখতে পারবো এটাকে যদি আমি এ মাইনাস বি স্কোয়ারে কনভার্ট করি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x প্লাস 3 স্কোয়ার। তাহলে এখন এই প্লাস 3 স্কোয়ারটা এক্স আসছে না, তাহলে মাইনাস 3 স্কোয়ার করলাম প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা বলতে পারবো এখান থেকে, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 9 প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু কত? 0 এটা বলতে পারবো। তা এখন যদি ভাই আমি 5 দ্বারা গুণ করে দিই, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 5 কত? 45 প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0 এটা বলতে পারবো, তাই না? এটা বলা যাবে। তাহলে এখন দেখো, এখন আমরা বলতে পারতেছি, সো 45কে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়ালস টু 45 45 দ্বারা ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলে এখান থেকে আসবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 y স্কোয়ার বাই 5 ইকুয়ালস টু 1 আদর্শ সমীকরণে কনভার্ট করো। সুতরাং এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার y স্কোয়ার বাই রুট 5 স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে রুট 3, সরি এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু কত? রুট 5। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালু আসছে কত ভাইয়া? এর ভ্যালু আসছে 3, বি এর ভ্যালু কত আসছে? বি এর ভ্যালু আসছে রুট 5, এর ভ্যালু আসছে 3, বি এর ভ্যালু আসছে কত? বি এর ভ্যালু আসছে রুট 5, এর ভ্যালু 3, বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু রুট 5 আসছে, ঠিক আছে? বি এর ভ্যালু রুট 5 আসছে। তো কে বড়? এটা বড়, বিটা ছোট। এখন দেখো, আগে যেখানে আমরা এক্স ইউজ করতাম, এখন এক্সের জায়গায় কাহিনী কার? এক্স মাইনাস 3 এর ওয়াইটা চেঞ্জ হয় নাই, ওয়াইটা যেরকম আছে ওয়াই রকমই থাকবে, ঠিক আছে? ওয়াই স্কোয়ারই আসছে, তো ওয়াই জায়গায় ওয়াই থাকবে। জাস্ট চেঞ্জটা হবে কোথায়? এক্সের জায়গায় আগে যেটা এক্স ইউজ করতাম ওইখানে এক্স মাইনাস 3 আসবে। এদিকে দেখো, সো যেহেতু এটা বড়, তার মানে এক্স অক্ষ বরাবর কাহিনী, মানে এর কাহিনীটা আর কি, কাহিনীটা হবে এর কাহিনী। তো এটা উপবৃত্তের সমীকরণ আসছে, সো এটা উপবৃত্তকে নির্দেশ করে, এটা প্রমাণিত। সমীকরণ পর্যন্ত লিখে দিবে, এটা উপবৃত্তকে নির্দেশ করে। এরপরে তোমাকে বের করতে বলছে এর উপকেন্দ্রিক লম্বটা কত? উপকেন্দ্রিক লম্বটা কত? উপকেন্দ্রিক লম্ব সমান কী ছিল বলতো? উপকেন্দ্রিক লম্ব আসবে, তাহলে এখান থেকে যদি আমি উপকেন্দ্রিক লম্ব বলি, এটা যেহেতু দৈর্ঘ্য, যে কোনো আদর্শের জন্য উপকেন্দ্রিক লম্ব সমান 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। ছোট স্কোয়ার কত? 5, বড় কত ভাইয়া? 3, তাহলে 2 ইন্টু 10/3, ঠিক আছে? এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। যদি বলি এখান থেকে কেন্দ্র কত, এদিকে দেখো কেন্দ্র কত? কেন্দ্র কত? কেন্দ্র আগে 0,0 ছিল, এখন এটা জায়গায় আলফা বিটা আসবে, তাই না? ওই যে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা, এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস কত? ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বিটা। আলফার জায়গায় কত আসছে ভাইয়া? এক্স মাইনাস আলফা না, তাহলে আলফার জায়গায় 3, বিটার জায়গায় 0 হয়ে আছে, বিটার জায়গায় কত আছে? 0 আছে, তাহলে কেন্দ্র আসবে 3,0, 3,0, এটা হচ্ছে কেন্দ্র। এরপর যদি বলি উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্র কত? এদিকে দেখো,
আগে আমরা যখন উপকেন্দ্র ইউজ করতাম উপকেন্দ্র ছিল প্লাস মাইনাস এই কমা জিরো, এর কাহিনীর জন্য কি ছিল প্লাস মাইনাস এই কমা জিরো ছিল এক্সের জায়গায়। এইদিকে দেখো, যখন আমরা এটা নিয়ে কথাবার্তা বলি এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যখন এ গ্রেটার দেন বি, ঠিক আছে, এই গ্রেটার দেন বি হইলে উপকেন্দ্র ইউজ করতাম প্লাস মাইনাস এই কমা জিরো, এটা বের করতাম না? তাহলে আগে ইকে বের করা লাগবে, আগে ইকে বের করা লাগবে, ইটাকে বের করে ফেলো, ইকে বের করে ফেলো। তাহলে ই সমান কত আসবে ভাইয়া? এখান থেকে বলো না, ই সমান কত আসবে? ই সমান আসবে রুট ওভার 1 মাইনাস ছোটো স্কোয়ার বাই বড়, ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোটো স্কোয়ার কত 5, বড় স্কোয়ার কত 9। তাহলে এখান থেকে আসছে আমার 2/3, এর ভ্যালু আসছে কত 2/3, ই চলে আসছে। দেখো আগে যেটা আমরা এক্স ইউজ করতাম, আগে এক্স কি ছিল প্লাস মাইনাস এই ছিল, তাই না, প্লাস মাইনাস এই ছিল। এখন এক্স যাই কি আসবে এক্স মাইনাস 3 আসবে। কাহিনীটা কার? কাহিনী হচ্ছে এক্স মাইনাস 3 এর, আগে যেখানে এক্স ইউজ করতাম ওইখানে এক্স মাইনাস 3 আসবে। তাহলে এখন এক্স মাইনাস 3 ইকুয়ালসটা কত প্লাস মাইনাস এ ই, তাই না, প্লাস মাইনাস এ ই, এর ভ্যালু কত ভাইয়া? এর ভ্যালু হচ্ছে 3, ই এর ভ্যালু কত 2/3, 2/3। তাহলে 3 কাটাকাটি, এক্স ইকুয়ালসটা কত আসছে প্লাস মাইনাস 2, এরপর হচ্ছে প্লাস 3 আসছে, দুইটা মান আসছে এক্সের জন্য, প্লাস মাইনাস 2 আর কত আসছে প্লাস 3 আসছে। সো আমি যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখি, দেখো ওয়াই এর মানে কোনো চেঞ্জ আসছে? ওয়াই মানে কোনো চেঞ্জ নাই, এটাও জিরো আছে, এখানেও জিরো আসবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসছে, তাই না, ওয়াই মানে কোনো চেঞ্জ নেই। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি বলি ভাইয়া, উপকেন্দ্রের স্থানাঙ্ক আসবে আমাদের এই যে প্লাস মাইনাস 2 প্লাস 3,0, তার মানে একটা প্লাস 5,0 আর একটা হচ্ছে 1,0, একটা প্লাস 5,0 একটা কত 1,0, দুটো উপকেন্দ্র, একটা 5,0 একটা কত 1,0। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? সো তোমার যদি কখনো কেন্দ্র 0 0 না হয়ে আলফা বিটা যদি হয়, আশা করি তোমরা পারবা, এখন থেকে পারবা, আর ভুল হবে না। তো তুমি জাস্ট দেখবা এক্সের জায়গায় কি আসছে ওই জিনিসটা বসাবা স্থানাঙ্কে, ওয়াইয়ের জায়গায় কি আসছে ওইটা বসাবা শুধু। কথা ক্লিয়ার? ওকে। এরপর দেখো এইটা তোমাকে দেওয়া আছে, এই সমীকরণটা তোমাকে দিছে যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0। সমীকরণটা যদি একটা উপবৃত্ত নির্দেশ করে, এর উৎকেন্দ্রিকতা কেন্দ্র উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক বের করো। এটা আমি তোমার উপর ছেড়ে দিলাম, এটা তোমার উপর ছেড়ে দিলাম, সবাই এটা একটু এসডাব্লিউ করবা সুন্দর করে, এটা একটু এসডাব্লিউ করবা। পারবা না? পারবা কি না বলো, পারবা নাকি পারবা না? পারা যাবে? ওকে ঠিক আছে, সবাই 1 মিনিট ব্রেক নাও, 1 মিনিটের একটা ব্রেক নাও, একটু শ্বাস নাও, অনেকক্ষণ ধরে পড়তেছো, ঠিক আছে, 1 মিনিট ব্রেক, 1 মিনিটে তোমরা হচ্ছে একটু রেস্ট করো, ঠিক আছে, জাস্ট 1 মিনিট, 1 মিনিট একটু রেস্ট করো, বরাবর 1 মিনিট, 1 মিনিট পর আমরা আবার আসতেছি। মধু হই হই আরে বিষ হাবাইলা, এই মধু হই হই আরে বিষ হাবাইলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন্দোস কানে পাই ভালোবাসার দাম নদিলা। আশায় আসি তোমারে লই বাইন্দ মেকান সুকেরি গোর, আশায় আসি তোমারে লই বাইন্দ মেকান সুকেরি গোর, সুখের বদলারে দুঃখ দিলা, এই সুখের বদলারে দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা। আচ্ছা, তো 1 মিনিট ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি। দেখো, সো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম, ঠিক আছে, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম, একটু দেখো ভালো মতো, একটু দেখো, পরীক্ষায় আসবে এটা, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো দেখো। তো যেটা বলছে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, বিশাল একটা সমীকরণ, উপকেন্দ্র দুইটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, নিয়ামকের সমীকরণ, এগুলো বের করতে বলছে। তো আমরা প্রথমে ইকুয়েশনটাকে একটু সলভ করি। এই যে 4x স্কোয়ার, তারপর হচ্ছে আমি এক্সগুলোকে একত্র করলাম, ওয়াইগুলোকে একত্র করলাম, 5y স্কোয়ার প্লাস 10y, ঠিক আছে, প্লাস 1 ইকুয়ালস টু 0। তো প্রথমে আমি এক্স স্কোয়ার যে শখটা সেটা কমন নিলাম, তাহলে এখান থেকে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ারের শখটায় কমন নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা লিখতে পারবো। দেন আমরা বলতে পারি 4 ইন্টু, যদি ভাইয়া
এটাকে আমি পূর্ণবর্গে প্রকাশ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো, প্লাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা লিখতে পারবো, তাই না? তাহলে এখন দেখো, এটাকে বলতে পারি 4 ইন্টু আমরা এই যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 প্লাস 5 ইন্টু এটাকে লিখতে পারবো কত, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু কত, 0, এটা লিখতে পারবো। তাহলে আমি যদি 4 দ্বারা গুণ করে দিই, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 16, 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা লেখা যাবে, তাই না? তাহলে এখন বলো এখান থেকে এটা বলা যাবে কি না, এই যে 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 16 মাইনাস 5 মানে কত, মাইনাস 21 প্লাস 1 মিলে কত, মাইনাস 20 ইকুয়ালস টু 0, এটা বলতে পারবো? বলো, এটা বলা যাবে নাকি যাবে না? এটা বলতে পারবো, তাই না? এটা বলা যাবে। তাহলে এখন আমি এখান থেকে বলতে পারতেছি, তাহলে মাইনাস 20কে যদি এই পাশে পাঠাই দিই, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, 20 দ্বারা ভাগ করো, 20 দ্বারা ভাগ করলে কত লেখা যাবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 1, এটা বলা যাবে, তাই না? এটা বলা যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো, যদি আদর্শ সাথে কনভার্ট করি, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট 5 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা বলা যাবে, তাই না? এটা বলতে পারবো। তাহলে এখন বলো এর ভ্যালুটা কত ভাইয়া, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে রুট 5, আর বিয়ের ভ্যালুটা কত, বিয়ের ভ্যালুটা 2, বিয়ের ভ্যালুটা কত, বিয়ের ভ্যালুটা 2, এর ভ্যালু রুট 5, বিয়ের ভ্যালু কত, বিয়ের ভ্যালু 2, তাই না? একটা রুট 5 আর একটা কত, আরটা 2। তাহলে কে বড় বলো, এ বড় নাকি বি বড়, এ বড় নাকি বি বড়? অবভিয়াসলি এ বড়, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি। তাহলে কাহিনীটা কার জন্য, কাহিনীটা হবে এর জন্য, এর জন্য কাহিনী, তাই না? এর জন্য কাহিনী। সো এখান থেকে যদি আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে যে কোনো কিছু বের করার জন্য কে লাগবে, সো আগে ইটাকে বের করে ফেলো, ই সমান কত আসবে, রুট ওভার 1 মাইনাস ছোটো স্কোয়ার বাই বড়, ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোটো স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 4/5, তাহলে এখান থেকে আসবে 1/√5, তাহলে উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√5। এখন আমি একটা বের করে দিই, বাকিটা তোমরা বের করে ফেলিও। তো প্রথমে যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে কোনো সময় যে কোনো আদর্শের ক্ষেত্রে, এনি আদর্শ, ফর এনি আদর্শ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ফর এনি আদর্শ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান কত, 2 ইন্টু ছোটো স্কোয়ার বাই বড়, ছোটো স্কোয়ার বাই বড়, তাহলে 4/√5, সরি ছোটো স্কোয়ার বাই বড়, হ্যাঁ ঠিকই তো আছে, কী বলতেছি, ছোটো স্কোয়ার বাই বড়, ঠিক আছে। এখন যদি বলি উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা কত, দেখো আগে যখন আমরা উৎকেন্দ্রিকতা ইউজ করতাম এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাস এই কমা 0, আর যেটা এক্স ছিল বর্তমানে সেটাকে এক্স মাইনাস 2, আর যেটা ওয়াই ছিল বর্তমানে সেটাকে ওয়াই প্লাস 1, ওয়াই প্লাস 1। তো যখন উপকেন্দ্র বের করব, খেয়াল করো, যখন উপকেন্দ্র বের করব, আগে যেটা আমরা এক্সকে ইউজ করতাম ওই জায়গায় আসবে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস এই, প্লাস মাইনাস এই, এখান থেকে তুমি এক্সের মানটা বের করবা, তাহলে উপকেন্দ্রের এক্সটা বের হয়েছে এই সমীকরণের জন্য, তাই না? তা আগে যেটা আমরা ওয়াই ইউজ করতাম বর্তমানে সেটাকে ওয়াই প্লাস 1, বর্তমানে সেটাকে ওয়াই প্লাস 1, তো ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই ভ্যালু কত আসবে, ওয়াই ভ্যালু আসবে -1, ঠিক আছে। সো এটা কার জন্য, এই সমীকরণের জন্য উপকেন্দ্রের এক্স, এটা হচ্ছে উপকেন্দ্রের ওয়াই, উপকেন্দ্রের ওয়াই, কথা ক্লিয়ার? তো উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইছি। ঠিক সেমভাবে যদি তোমাকে বলি নিয়ামকের সমীকরণ কত, আগে নিয়ামকের সমীকরণ কি ইউজ করতাম বলো তো, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ভাই, প্লাস মাইনাস এ ভাই ইউজ করতাম, আর যেটা এক্স বর্তমানে সেটাকে এক্স মাইনাস 2, তাহলে নিয়ামকের সমীকরণ যখন ইউজ করবো এক্স মাইনাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, ঠিক আছে। এখান থেকে যে সমীকরণটা আসবে এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ, কথা ক্লিয়ার, কথা বুঝতে পারছো? তো আশা করতেছি আদর্শ সমীকরণে তোমার আর কোনো প্রবলেম থাকবে না, পারবা, পারা যাবে নাকি যাবে না বলো, পারা যাবে আশা করি, ওকে ঠিক আছে। সো টাইপ 1 আমাদের কমপ্লিট, এবার আসো টাইপ 2তে, ঠিক আছে। টাইপ 2তে কি বলেছে দেখো,
ওকে, টাইপ টুতে আসো। আমি এটা খাইতে গিয়েছিলাম। হ্যাঁ, টাইপ টাইপ টুতে আসো। টাইপ টুতে বলতেছে কি, তোমাকে বলছে উপবৃত্তের অক্ষ দুইটাকে এক্স আর ওয়াই অক্ষ ধরে দুইটা বিন্দুগামী 0,2√2 এবং -3,0 এই বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ কত? যখনই তোমাকে এটা বলছে, যখনই তোমাকে এই কথাটা বলছে উপবৃত্তের অক্ষ দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, যখনই এই কথাটা বলছে তোমার মনে চলে আসা উচিত তাহলে আমার উপবৃত্তের সমীকরণটা আসবে এটা, এই যে x²/a² প্লাস y²/b² = 1। ঠিক আছে, তোমার মনে চলে আসা উচিত এটা, এটা চলে আসছে তোমার মাথায়। এখন এর মানটা দরকার, বি এর মানটা দরকার। এটার জন্য আমরা কি করব, এটাকে যদি আমরা 1 নাম্বার ধরি তাহলে দেখো এই উপবৃত্তটা এই পয়েন্ট দিয়েও গেছে, এই পয়েন্ট দিয়েও গেছে, তাহলে 1 নাম্বার যদি ভাইয়া 1 নাম্বার যদি 0,2√2 দিয়ে যায়, 1 নাম্বার যদি 0,2√2 দিয়ে যায়, 0,2√2 দিয়ে যায়, তো 0,2√2 দিয়ে এটা সিদ্ধ করা যাবে। সিদ্ধ করলে কত, x এর মান 0 দেওয়া আছে, তাহলে 0 হয়ে যাবে। 2√2² মানে কত, 8, তাহলে 8/b² = 1। সুতরাং b² = 8 আসবে। b² মানটা পাইলাম, তাই না? আবার 1 নাম্বার যদি -3,0 দিয়ে যায়, 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 তাহলে -3,0 দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে। সিদ্ধ করো, তাহলে 9/a² = 1। এটা পাবো, a² ভ্যালু পাবো কত, 9, এটা পাওয়া যাবে। ঠিক আছে, a² ভ্যালু 9 পাওয়া যাবে। এখন আমার কাছে a² ভ্যালু জানা আছে, b² ভ্যালু জানা আছে, সুতরাং নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ আসবে, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ আসবে, নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x² / a² মানে 9 প্লাস y²/b² = 1। ঠিক আছে, এটা আসবে x²/9 প্লাস y²/8 = 1, এটা আসবে, এটা উপবৃত্তের সমীকরণ। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর আসো, যেমন এই প্রবলেমটা দেওয়া আছে, ধরো 1√6 এবং -3,0 বিন্দুগামী উপবৃত্তের অক্ষ দুইটাকে আমি x আর y অক্ষ ধরছি, উপবৃত্তের অক্ষ দুইটাকে x আর y অক্ষ ধরছি। সো এখন যদি তোমাকে এই প্রবলেমটা সলভ করতে বলে, কেমনে সলভ করবা বলো? তোমার মাথায় চলে আসা উচিত কি, উপবৃত্তের সমীকরণ হচ্ছে, তাহলে এটা মাথায় চলে আসা উচিত, এটা x²/a² প্লাস y²/b² = 1, মাথায় চলে আসা উচিত এটা, তাই না? তো এখন এটা যদি 1 নাম্বার ধরি, তাহলে 1 নাম্বার যদি 1,√6 দিয়ে যায়, 1 নাম্বার যদি 1,√6 দিয়ে যায়, 1 নাম্বার যদি 1,√6 দিয়ে যায়, 1,√6 দিয়ে যায়, সো 1,√6 দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে, তাহলে 1/a² প্লাস 6/b² = 1, এটা লেখা যাবে, তাই না? এটা লিখতে পারবো। ওকে, এরপরে যদি 3,0 দিয়ে যায়, তুমি আমাকে বলো 1 নাম্বার যদি 3,0 দিয়ে যায়, 1 নাম্বার যদি 3,0 দিয়ে যায়, 1 নাম্বার যদি 3,0 দিয়ে যায়, সো 3,0 দিয়ে এটাকে সিদ্ধ করা যাবে, তাহলে 9/a² প্লাস এটা হয়ে যাবে 0 = 1, তাহলে a² = কত, 9, এটা লেখা যাবে। a² কত, 9। তাহলে এখন আমরা বলতে পারবো 9, a² 9 পাইছি না, তাহলে এখানে যদি বসাই দিই 1/9 প্লাস 6/b² = 1, এটা বলা যাবে। তাহলে 6/b² = 1 - 1/9। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারবো 6/b² = 1 - 1/9 মানে কত, 1 - 1/9 মানে কত বলো না, 9 - 1 তার মানে হচ্ছে 8/9, 8/9 এটা বলা যাবে, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো আমরা b² এর ভ্যালু হচ্ছে 6 নং কত, 54। ঠিক আছে, 54/8, b² ভ্যালু পাইছি এটা। কাটাকাটি দিলে কত থাকবে, কাটাকাটি দিলে থাকবে এখান থেকে 27 আর এখান থেকে থাকবে 4। ঠিক আছে, এটা হচ্ছে b² ভ্যালু। সো a² ভ্যালু পাইছি, b² ভ্যালু পাইছি, সমীকরণটা কত আসবে বলো, x²/9 প্লাস y²/27/4 = 1, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ওকে, এইবার আসো উপবৃত্তের অক্ষ দুইটা x y অক্ষ ধরে, এটা দেখো, এটা একটু ভালো মতো খেয়াল করো, এটা একটু ভালো মতো খেয়াল করো, 2,2 এবং 3,1, 2,2 এবং 3,1 বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উৎকেন্দ্রিকতাও বের করতে বলছে, তাই না? তো
তো যেহেতু এক্স স্কোয়ার ওয়াই ধরছি, তারপরে নিশ্চয়ই আমাদের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আগের প্রবলেমটাই, এটাতে তবে একটু ডিফারেন্ট আছে, দেখো একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে 1 নাম্বার যদি 2,2 দিয়ে যায়, 1 নাম্বার যদি 2,2 দিয়ে যায়, 1 নাম্বার যদি 2,2 দিয়ে যায়, সো 2,2 দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে। তাহলে 4/a স্কোয়ার প্লাস 4/b স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা লেখা যাবে। এটাকে আমি একটা সমীকরণ দিলাম 2 নাম্বার। সো 1 নাম্বার যদি 3,1 দিয়ে যায়, 1 নাম্বার যদি 3,1 দিয়ে যায়, 1 নাম্বার যদি 3,1 দিয়ে যায়, সো 3,1 দিয়ে এটাকে সিদ্ধ করা যাবে। তাহলে সিদ্ধ করলে কত আসবে? 9/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আসবে। এটাকে ধরলাম আমরা 3 নাম্বার। ঠিক আছে, এটাকে আমরা 3 নাম্বার ধরলাম। আমার এ স্কোয়ারের মান দরকার, আমার বি স্কোয়ারের মান দরকার। এ স্কোয়ারের মান দরকার এবং কি আমার এ স্কোয়ারের মান দরকার এবং বি স্কোয়ারের মান দরকার, তাই না? এ স্কোয়ারের মান দরকার এবং বি স্কোয়ারের মান দরকার। তো যদি আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার যদি বের করতে চাই, এ স্কোয়ার এবং বি স্কোয়ার যদি বের করতে চাই, এ স্কোয়ার এবং বি স্কোয়ার আমরা কেমন বের করবো? দেখো আমি কি করলাম, আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারি না? পারি নাকি পারি না বলো? পারবো নাকি পারি না? এই যে আমি 1/a স্কোয়ারকে সমীকরণের জন্য মনে মনে আমি এক্স ধরে নিলাম, 1/b স্কোয়ারকে মনে মনে ওয়াই ধরে নিলাম, তা আমি এটা যদি এই পার্টটা দিয়ে ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে দেখো একটা সমীকরণ হচ্ছে 4x প্লাস 4y ইকুয়ালস টু 1, আর একটা সমীকরণ হচ্ছে 9x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? ওয়াই ইকুয়ালস টু 1। তা আমি যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তোমাকে আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখাই একটু, এদিকে দেখো। তাহলে এক সমীকরণে যাবা, মোট ইকুয়েশন 2 চলক এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি, তাই না? 1 নম্বরে গেলাম। তাহলে 4x প্লাস 4y ইকুয়ালস টু 1, তাহলে প্রথমটা 4, এরপরটাও 4, এরপর হচ্ছে 1। তারপর সমীকরণটা কত ছিল বলো তো? 9x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে 9x ওয়াই 1 ইকুয়ালস টু 1। আমি যদি x এর ভ্যালু বের করি কত আসছে? 3/32, ওয়াই ভ্যালু কত? 5/32। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা, তাহলে 2 এবং 3 সমাধান করে, এটা তোমার হচ্ছে দেখানোর দরকার নাই, তুমি জাস্ট ক্যালকুলেটরে করে এখানে লিখে দিবা। 2 এবং 3 সমাধান করে এখান থেকে পাইছি 1/a স্কোয়ার, 1/a স্কোয়ার সমান কত পাইছি? 3/32। তাহলে a স্কোয়ারের ভ্যালু আসবে 32/3। তারপরে 1/b স্কোয়ার ভ্যালু পাইছি কত? 5/32। এখান থেকে আসবে বি স্কোয়ার ইকুয়ালস কত? 32/5। তাহলে এ স্কোয়ার পাইলাম, এরপরে কি বি স্কোয়ার পাইলাম, তাই না? তুমি মানটা বসাই দাও, মানটা বসাই দিলে তো শেষ। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 32/3 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 32/5 ইকুয়ালস টু 1। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো এই টাইপের যে প্রবলেমগুলো আছে, আমি মোটামুটি তোমাকে ট্রাই করতেছি প্রত্যেকটা টাইপ থেকে আসলে প্রত্যেক ক্যাটাগরির প্রবলেমগুলো করে দেওয়ার, যাতে পরীক্ষায় যদি আসে তুমি যাতে না আটকাও। কথা ক্লিয়ার? কথা বুঝছো? পরীক্ষায় পারাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি থাকতে তোমরা কেন আটকাবা? ঠিক আছে, আমি আসি না, ম্যাথের জন্য আমি তো আসি, তোমার টেনশন করার দরকার কি? ঠিক আছে, এরপর আসো, যেমন এই প্রবলেমটা হচ্ছে সিমিলার একটা প্রবলেম, জাস্ট একটু পার্থক্যটা কি দেখো। উপবৃত্তের অক্ষ দুইটাকে স্থানাঙ্কের অক্ষ বরাবর, স্থানাঙ্কের অক্ষ মানে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, স্থানাঙ্কের অক্ষ বরাবর। তো স্থানাঙ্কের অক্ষ বরাবর বলছে মানে তোমার উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা চলে আসা উচিত, তাই না? এটা চলে আসা উচিত। এরপর বলছে উপবৃত্তটা এই রেখাকে এক্স অক্ষের উপরে, এই রেখাটাকে এক্স অক্ষের উপরে এবং এই রেখাটাকে ওয়াই অক্ষের উপরে ছেদ করে। তার মানে উপবৃত্তটা এই দুইটা পয়েন্ট দিয়ে গেছে, এক্স অক্ষের উপর একটা পয়েন্ট দিয়ে ওয়াই অক্ষের উপর একটা পয়েন্ট। তো যেহেতু এই রেখাটাকে এক্স অক্ষের উপরে ছেদ করছে, এক্স অক্ষের উপর ওয়াইয়ের মানটা 0, তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাওয়া যাবে x/7, এই মানটা 0 হয়ে গেছে, ইকুয়ালস টু 1। তাহলে x ইকুয়ালস টু 7, তাই না? তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাবো 7,0, তার মানে উপবৃত্তটা 7,0 পয়েন্ট দিয়ে গেছে, তাই না? এরপরে এই রেখাকে যেহেতু ওয়াই অক্ষের উপরে ছেদ করছে, তাহলে ওয়াই অক্ষের উপরে x এর মানটা 0 প্লাস y/5 ইকুয়ালস টু কত? 1। তাহলে এখান থেকে আসবে y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু 5। আর এখান থেকে পয়েন্টটা পাওয়া যাবে, 0,5। ঠিক আছে, 0,5। তাহলে উপবৃত্তটা দুইটা পয়েন্ট দিয়ে গেছে, একটা হচ্ছে 7,0 পয়েন্ট দিয়ে গেছে, আর একটা হচ্ছে 0,5 পয়েন্ট দিয়ে গেছে। একটা 7,0 পয়েন্ট দিয়ে গেছে, আর একটা 0,5 পয়েন্ট দিয়ে গেছে। 7,0 এবং 0,5, কথাই বুঝতে পারছো আমার কথা? কথাই বোঝা গেছে? তাহলে একটা গেছে ভাইয়া 7,0 পয়েন্ট দিয়ে, আরটা গেছে কি দিয়ে? 0,5 পয়েন্ট দিয়ে। ওকে, এবার আসো, এখানে বলছে কি? এখানে বলছে আমাকে একটি উপবৃত্তের অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষ বরাবর, স্থানাঙ্কের অক্ষ বরাবর। সো স্থানাঙ্কের অক্ষ বরাবর বলছে,
স্থানাঙ্কের অক্ষ বরাবর, এটা মানে কি? এটা তোমরা পারবা না ভাই, এটা সেম ম্যাথ আগেরটাই, ঠিক আছে? এটাকে তোমরা হচ্ছে HW লিখো, এটা তোমরা করে ফেলিও, ঠিক আছে? এটা তোমাদের জন্য HW। আর HWগুলো অবশ্যই সবাই করবো, আমি চেক করবো, ঠিক আছে? সবাই নোটগুলো একটু জমা দিবা, নোটগুলো জমা দেওয়ার সময় আমি তোমার চেক করবো তুমি HW করছো কিনা। এরপরে বলছে কি পি এর মান কত হলে, আচ্ছা এটা খুব ইজি এই ম্যাথটা, পি এর মান কত হলে এই উপবৃত্তটা +-1,0 দিয়ে অতিক্রম করে, এটা বলছে না? সো +-1,0, তার মানে এটা দ্বারা এটা সিদ্ধ করা যাবে। আমি যদি 1,0 দিয়ে সিদ্ধ করি, তাহলে পি ইন্টু 1² প্লাস 4 ইন্টু 0 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আসবে পি ইকুয়ালস টু কত আসবে ভাইয়া? পি ইকুয়ালস টু 1 আসবে। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু 1। সো পি এর ভ্যালু যদি 1 বসাই দিই, সমীকরণটা কত আসবে? x² প্লাস 4y² ইকুয়ালস টু 1। তার মানে এটাকে লিখতে পারবো x² বাই 1² y² ডিভাইডেড বাই 1/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা লেখা যাবে না? তাহলে এখন বলো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1। আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে? তো এখন বলছে কি অক্ষ দুইটার দৈর্ঘ্য উৎকেন্দ্রিকতা। তাহলে এখানে বৃহদাক্ষকে, বৃহদাক্ষ হচ্ছে 2 সো আমি যদি বৃহদাক্ষ বের করি, বৃহদাক্ষ আসবে 2 তাহলে 2 ইন্টু 1 2। আর যদি ক্ষুদ্রাক্ষ বের করি, ক্ষুদ্রাক্ষ আসবে কত? ক্ষুদ্রাক্ষ আসবে 2 ইন্টু হাফ, তাহলে 1 একক। ক্ষুদ্রাক্ষ আসবে 1 একক। এরপর যদি উৎকেন্দ্রিকতা বের করো, ই বের করো √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 1/4 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে কত আসবে? √1 মাইনাস 1/4 আসবে, তাহলে এখান থেকে আসবে √3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? কথা ক্লিয়ার? পারবা? পারা যাবে আশা করি এগুলা, ঠিক আছে? এটা তোমরা করিও। পি এর মান কত হলে উপবৃত্তটা এই পয়েন্ট দিয়ে যাবে, 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে, এরপর জিনিসপত্রগুলো বের করতে বলছে আর কি, আদর্শ সমীকরণের, ঠিক আছে? এটা তোমাদের জন্য HW, ঠিক আছে? এটা করবা। প্রথমে পি এর মানটা বের করবা, পি এর মানটা বের করে সমীকরণটা বের করবা, সমীকরণটা বের করে তারপর জিনিসপত্রগুলো বের করবা, কাজ শেষ। এরপর লিখো সবাই টাইপ নাম্বার 3-তে। এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট, এই টাইপটাকে সবাই একটু ট্রিপল স্টার দাও, হ্যাঁ? তোমাদের পড়া উপবৃত্ততে যে কোয়েশ্চনগুলো আসবে অ্যাকচুয়ালি এই টাইপ থেকে, যেখানে তোমাকে হচ্ছে আদর্শ সমীকরণ বলে দিবে, বাট তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, ইনফরমেশন থেকে তোমার আদর্শ সমীকরণকে পয়দা করতে হবে। কেমনে দেখো, এখানে বলছে কি প্রথমে উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স আর ওয়াই, অর্থাৎ বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ এক্স আর ওয়াই অক্ষ বিবেচনা করে নিম্নের শর্ত মতে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রথমে বলছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3। দেখো উৎকেন্দ্রিকতা তোমাকে 1/3 দেওয়া আছে, মানে ই এর মানটা দেওয়া আছে। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 5, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 5। আচ্ছা বলো তো এই দুইটা ইনফরমেশন থেকে কখনো কি পসিবল আমি কোনটা বৃহদাক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ এটা বলার? মানে বৃহদাক্ষ কি এক্স অক্ষের উপর নাকি ওয়াই অক্ষের উপর, এটা বলা পসিবল? এটা বলা পসিবল না। যদি বলা পসিবল না হয়, বাই ডিফল্ট তুমি ধরে নিবা বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ বরাবর, এটা বাই ডিফল্ট ধরে নিবা, বাই ডিফল্ট ধরে নিবা। আমি যদি 1 নম্বর প্রবলেমটা সলভ করি, এখান থেকে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান আমরা জানি 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, তাই না? এটি ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে 5, তাই না ভাইয়া? 5 দেওয়া আছে। তাহলে একটা জিনিস তুমি এখান থেকে বলো আমাকে, তাহলে এখান থেকে এটা বলা যাবে ভাইয়া বি বাই এ সমান হচ্ছে, বি বাই এ সমান 5/2b, 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 এটা বলতে পারবো? বি বাই এ সমান বলতে পারবো, তাই না? এরপর তোমাকে কার মান দেওয়া আছে? তোমাকে ই এর মানটা দেওয়া আছে, তোমাকে ই এর মানটা দেওয়া আছে। তো আমি যদি ই এর মানটা বের করি, ভাইয়া ই সমান কি? ই সমান হচ্ছে √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন বলো বি বাই এর মানটা আমার জানা আছে না? বি বাই এর মানটা জানা আছে কিনা? তো এখান থেকে যদি আমরা ই এর মানটা বসাই, ই এর মানটা আছে কত? 1/3, তাহলে 1/3 স্কোয়ার এটা সমান 1/3 স্কোয়ার সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার না? তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ার কত? এখান থেকে আসবে 25 ডিভাইডেড বাই 4b স্কোয়ার। বলো ভাইয়া এটা আসবে নাকি আসবে না? এটা আসবে। তাহলে এখান থেকে বলতে পারবো 25 ডিভাইডেড বাই 4b স্কোয়ার, এটা সমান আসবে 1 মাইনাস 1/9, 1 মাইনাস 1/9, এটা বলা যাবে, তাই না? তো এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমি বলতে পারবো 25 ডিভাইডেড বাই 4b স্কোয়ার, এটা সমান আসবে 8/9, 8/9। তাহলে এখান থেকে বি স্কোয়ারের মানটা আমরা বের করতে পারবো, তাই না? বি স্কোয়ার বের হইলো এখান থেকে কি বের হয়েছে? বি স্কোয়ার বের হয়েছে।
তো বি স্কয়ার যেহেতু বের হয়েছে এখান থেকে, বি স্কয়ার যেহেতু বের হয়েছে, তুমি আমাকে বলো বি স্কয়ার মানটা দিয়ে এখানে বসাই দিই, বি স্কয়ার যে মানটা বের হয়েছে এখান থেকে যদি বসাই দিই, এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো, এর মানটা বের করতে পারবো কিনা? এখানে বি স্কয়ার বের হয়েছে, এখান থেকে এ বের করছি। তো যেহেতু আমরা অক্ষগুলাকে এক্স আর ওয়াই অক্ষ ধরছি, অক্ষগুলাকে এক্স আর ওয়াই অক্ষ ধরছি, তুমি আমাকে বলো এখান থেকে আমরা এটা বলতে পারবো না, তাহলে আমাদের সমীকরণটা আসবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু কত? 1। দেন এর মানটা বসাবা, বি স্কয়ার মানটা বসাবা। এখান থেকে বলো ক্যালকুলেশনটা কি তোমরা করতে পারবা নাকি পারবা না? পারা যাবে, তাই না ভাইয়া? পারা যাবে। ওকে, এর এই প্রবলেমটা একটু খেয়াল করো। এখানে বলছে কি উপবৃত্তের অক্ষ দুইটাকে যথাক্রমে এক্স ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে +-3,0। উপবৃত্তের নিয়ামকের সমীকরণটা কত? নিয়ামকের সমীকরণটা কত এটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, খেয়াল করো, এদিকে দেখো। তো তোমাকে দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, উৎকেন্দ্রিকতার মানটা দেওয়া আছে 1/3 দেওয়া আছে। এরপর আমাকে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। যখনই তোমাকে এই কথাটা বলবে, তোমাকে বলছিলাম না ভাইয়া, যখনই তোমাকে এই কথাটা বলবে, এই যে যখনই তোমাকে এই কথাটা বলবে অক্ষ দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, তোমার মাথায় চলে আসা উচিত তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। তোমার মাথায় চলে আসা উচিত এটা, তাই না? এটা চলে আসা উচিত। তো আমার এখন এ স্কয়ারের মান দরকার, আমার বি স্কয়ারের মান দরকার। তো আমি এখান থেকে এ বড় নাকি বি বড় এটার জন্য আমাকে একটা হিন্টস দেওয়া আছে। হিন্টসটা কি? এই যে আমাকে উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে, দেখো উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে আমাকে +-3,0, +-3,0। ওয়াই এর মানটা 0 দেওয়া আছে, এক্স এর মানটা +3 -3 দেওয়া আছে। তাহলে এক্স এর মান হচ্ছে, একটা মান হচ্ছে +3 আর একটা মান হচ্ছে -3। তার মানে আমার উপকেন্দ্রটা কার উপর? এক্স অক্ষের উপর অবস্থিত। উপকেন্দ্রটা কার উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। সো উপকেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাই এর মানটা বড়, বি এর মানটা ছোট। এর মানটা বড়, বি এর মানটা ছোট, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই ঘটনা থেকে আমরা বলতে পারি এ গ্রেটার দেন বি। তাহলে আমি যদি ই সমান লিখি, খেয়াল করো, আমি যদি ই সমান লিখি, ই সমান ছিল √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাই না ভাইয়া? তারপরে উপকেন্দ্রের যেটা দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানতাম? +-a,0। তাহলে এটা হচ্ছে আমাদের এই এর মান, তাই না? এটা হচ্ছে আমাদের এই এর মান। তাহলে এই সমান কত ভাইয়া? এই সমান দেওয়া আছে 3। এই সমান দেওয়া আছে আমাকে 3 দেওয়া আছে, এই সমান 3 দেওয়া আছে। এখন যেহেতু ই এর মানটা 1/3, তাহলে a ইন্টু 1/3 ইকুয়ালস টু 3। সুতরাং এর ভ্যালু পাইছি কত? এর ভ্যালু পাইছে 9। এর ভ্যালুটা পাইলাম 9, এর ভ্যালুটা পাওয়া গেছে। তাহলে এখন আমরা বলতে পারি এখান থেকে বলতে পারবো ই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা বলা যাবে। তাহলে এখন তুমি আমাকে বলো যেহেতু এর মানটা পাইছি, ই এর মানটা যেহেতু আমাকে 1/3 দেওয়া আছে, 1/3 দেওয়া আছে, তাহলে 1/3 স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 81। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ারকে বের করতে পারবো না? বলো পারা যাবে কিনা? তো এখান থেকে বি স্কোয়ারকে বের করলাম, তো এখান থেকে এ বের হইলো, এখান থেকে বি স্কোয়ার বের হইলো। এখন আমাকে বলছিল কি উপবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করো। সো নিয়ামকের সমীকরণ কি ছিল? তুমি আমাকে বলো। যখন এ গ্রেটার দেন বি ছিল, তখন ভাই নিয়ামকের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু +-a/e, এটা ছিল। আমি এ স্কয়ার বি স্কয়ার বসাই উপবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। ওই যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু 1। এক্স ইকুয়ালস টু +-a/e যদি বসাই, এর মানটা 9 জানা আছে, তাহলে এখান থেকে আসবে এক্স ইকুয়ালস টু +-9 ডিভাইডেড বাই 1/3। তাহলে এখান থেকে যেটা পাইলাম এটা আমাদের নিয়ামকের সমীকরণ। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পেরেছ? বোঝা গেছে আমার কথা? ওকে, এরপর দেখো, এরপরে সবাই এই ম্যাথটা একটু খেয়াল করো তো। এখানে বলছে কি উপবৃত্তের অক্ষ দুইটাকে যথাক্রমে এক্স ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণটা বের করো। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, ক্ষুদ্র অক্ষ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, ক্ষুদ্র অক্ষ আমাকে দেওয়া আছে। তা আমরা যদি একটা কাজ করি, অক্ষ দুটো যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/√2, ক্ষুদ্র অক্ষ দেওয়া আছে 4। তো যেহেতু এখানে হিন্টস দেওয়া নাই কে বড়, এ বড় নাকি বি বড়, এটাকে হিন্টস দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমরা বাই ডিফল্ট আমরা বি কে বড় ধরে নিলাম। তাহলে 2b ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে আসবে বি ইকুয়ালস টু আসবে 2, বি এর ভ্যালু 2 পাইলাম। এরপর আমাকে এর মানটা দেওয়া আছে না? তাহলে ই সমান কি জানি? √1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। যদি এ স্কোয়ার বের করি, তাহলে এ স্কোয়ার মানে কত? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা বের হবে। তাহলে এ স্কোয়ার মানে কত ভাইয়া? হাফ ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে 4/a স্কোয়ার, তাই না? তো এখন এখান থেকে আমরা স্কোয়ার বের করতে পারবো না? বলো
এ স্কয়ার বের করা যাবে। তো এ স্কয়ার বের করলাম, এখান থেকে বি বের হইলো, মান বসাইলে সমীকরণটা চলে আসবে। কথা ক্লিয়ার? সো এই টাইপের প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, একটু ভালো মতো দেখবা সবাই। তারপর দেখো, এই প্রবলেমটা কি তোমরা পারবা? বলো, এটা কি তোমরা পারবা? সেম প্রবলেম, সিমিলার একটা প্রবলেম বলছে কি দেখো, বৃহৎ অক্ষ তোমাকে দেওয়া আছে, তাহলে এটা সমীকরণ হবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হবে কেমনে বুঝছি? এই যে যখন অক্ষগুলো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর আছে, এরপর বৃহৎ অক্ষ বলছে 12, তার মানে হচ্ছে টুয়াইজ এ ইকুয়ালস টু কত? টুয়াইজ এ ইকুয়ালস টু 12, তাহলে এর ভ্যালু হচ্ছে 6। এর ভ্যালু কত? এর ভ্যালু 6। উৎকেন্দ্রিকতা আমাকে দেওয়া আছে 1/3, তাহলে ই সমান হচ্ছে ভাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে এখান থেকে ই সমান দেওয়া আছে 1/3, তাহলে 1/9 ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কয়ার বাই 36। তাহলে এখান থেকে আমরা বি স্কয়ারটা বের করতে পারবো, তাই না? এখান থেকে আমরা বি স্কয়ারটা বের করতে পারবো। তাহলে এ পাইলাম, বি পাইলাম, তাহলে এখান থেকে আমরা যদি বসাই দিই তাহলে আমাদের সমীকরণটা চলে আসবে, উপবৃত্তের সমীকরণটা চলে আসবে। ঠিক আছে? ওকে, এরপর তুমি আমাকে বলো, এই প্রবলেমটা একটু ইউনিক প্রবলেম, একটু হচ্ছে ইউনিক, এটা একটু দেখো সবাই, এটা পরীক্ষায় আসে, সবাই একটু খেয়াল করো। এখানে বলতেছে কি? এখানে বলতেছে উপবৃত্তের অক্ষ দুইটাকে যথাক্রমে এক্স ওয়াই অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 10/3, √5 বিন্দুগামী এবং যার উৎকেন্দ্রিকতা 4/5। এটা বলছে তোমাকে, তাই না? তো এখন যদি আমরা একটা কাজ করি, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1, এটা তোমাকে বলছে। তাহলে এটা সমীকরণটা কেমনে বুঝছি? এই যে অক্ষগুলোকে যখন আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরছি, ঠিক আছে, অক্ষগুলোকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরছি, যখন এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু কত? 1। তো এখন এই উপবৃত্তটা 10/3 √5 বিন্দু দিয়ে গেছে, আবার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে তোমাকে কত? 4/5 দেওয়া আছে উৎকেন্দ্রিকতা, তাই না? 4/5 দেওয়া আছে। তা আমি যদি উৎকেন্দ্রিকতা বের করি, উৎকেন্দ্রিকতা যদি বের করি, সো আমরা যদি উৎকেন্দ্রিকতা বের করি এখান থেকে, উৎকেন্দ্রিকতা সমান কত ভাইয়া? ই সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা আমরা জানি, তাই না? 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার জানি। তাহলে এখান থেকে যদি আমরা ই স্কয়ার বের করি, ই স্কয়ার সমান কত? 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে আসবে ভাইয়া 16/25, এই যে 4/5 যদি বসাই, 1 মাইনাস বি স্কয়ার বাই কত? বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এখান থেকে বি স্কয়ার বাই এ স্কয়ার সমান লেখা যাবে 1 মাইনাস 16/25। তাহলে বি স্কয়ার বাই এ স্কয়ার সমান এখান থেকে লিখতে পারবো 9/25, 9/25 লেখা যাবে, তাই না? 9/25। তাহলে আমরা বি স্কয়ার এ স্কয়ার একটা সম্পর্ক পাইলাম। এরপর দেখো, এখান থেকে এই উপবৃত্তটা যেহেতু 10/3 √5 বিন্দু দিয়ে গেছে, আমি 10/3 √5 দিয়ে এটাকে সিদ্ধ করতে পারবো। সিদ্ধ করলে কত আসবে? 100/9 এ স্কয়ার প্লাস 5/b স্কয়ার ইকুয়ালস টু 1। বলো, এটা আসবে না? এটা আসবে কিনা? তুমি এখান থেকে দেখো তো, আমি যদি এখান থেকে গুণ করে দিই, তাহলে 9 এ স্কয়ার ইকুয়ালস টু কত? 25b স্কয়ার। 9 এ স্কয়ার এই মানটা আমার জানা আছে না? এই যে এখানে যে 9 এ স্কয়ার আছে, এই মানটা জানা আছে কিনা? 25b স্কয়ার জানা আছে না? তো আমি যদি 9 এ স্কয়ার যদি বসাই দিই, 25b স্কয়ার যদি বসাই দিই, 25b স্কয়ার প্লাস 5/b স্কয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 1। সো 1/b স্কয়ারকে কমন নাও, তাহলে 100/25 প্লাস 5 ইকুয়ালস টু কত? 1। তাহলে এখান থেকে বলো বি স্কয়ারটা বের করা যাবে কিনা? এখান থেকে বি স্কয়ারটা বের করতে পারবো। সো বি স্কয়ারটা বের হয়ে গেল। দেন বি স্কয়ার মানটা যদি এখানে বসাই দিই, এখানে যদি বসাই দিই, এখানে এ স্কয়ার মানটা বের করা যাবে। তাহলে বি স্কয়ার বের করলাম আমরা এখান থেকে আমরা এ স্কয়ারটা বের করলাম। বি স্কয়ার বের হইলো, এ স্কয়ার বের হইলো। তারপর যদি আমরা সমীকরণে এ স্কয়ার এবং বি স্কয়ার দুইটাই যদি বসাই দিই, তাহলে এখান থেকে আমাদের সমীকরণটা চলে আসবে, তাই না ভাইয়া? কথা বুঝতে পারছো? সো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো মতো দেখবা, আশা করি পারবা। ঠিক আছে? এবার আসো, নেক্সট ম্যাথে আসো। নেক্সট ম্যাথে বলতেছে কি, এই প্রবলেমটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে, একটু দেখো ভালো মতো। বলছে উপবৃত্তের অক্ষ দুইটাকে যথাক্রমে এক্স ওয়াই অক্ষ ধরে, এখান থেকে হচ্ছে উপবৃত্তের সমীকরণটা বের করতে হবে না তোমাকে, জাস্ট উৎকেন্দ্রিকতা বের করলে হবে। উৎকেন্দ্রিকতা বের করো, উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। কেমনে বের করবা? উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে বৃহদাক্ষের অর্ধেকের সমান,
তাহলে উপকেন্দ্রিক দৈর্ঘ্য লম্ব সমান কি 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, আর বৃহদাক্ষ মানে কত টুয়াইজে, তাই না ভাইয়া? 2 মোকাবেলা চলে গেল, তাহলে এখান থেকে পাইতেছি আমরা কত পাইতেছি, বি স্কোয়ার ইকুয়ালস টু কত এ স্কোয়ার, এটা পাইতেছি না? ও আচ্ছা, বৃহদাক্ষের অর্ধেকের সমান বলছে, সরি, বৃহদাক্ষের অর্ধেকের সমান, তার মানে এর সমান, এর সমান, বৃহদাক্ষের অর্ধেকের সমান। তা 2 মোকাবেলা যাবে না, তাহলে এখান থেকে লিখতে পারবো 2 ইন্টু বি স্কোয়ার বাই এ সমান এ, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার ইকুয়ালস টু কত এ স্কোয়ার। সুতরাং এখান থেকে লেখা যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত হাফ, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত আছে, হাফ জানা আছে, এটা আমার জানা আছে। তো উৎকেন্দ্রিকতা যদি আমরা বের করি, ই সমান কত, ই সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস হাফ, তাহলে এখান থেকে আসবে 1 বাই রুট 2, এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। কথাই বুঝতে পারছো? তাহলে উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 বাই রুট 2। ওকে, কথা বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, এটা তোমরা পারবা, এটা তোমরা একটু এসডাব্লিউ করিও। দেখো এখান থেকে তুমি কেমনে বুঝবা, এই যে প্লাস মাইনাস 2,0 দেওয়া আছে না, তাহলে এক্স ওয়াই এর মানটা 0 দেওয়া আছে, তার মানে বৃহদাক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, তাহলে বৃহদাক্ষ হবে টুয়াইজে, বৃহদাক্ষ হবে টুয়াইজে। ওকে, এটা তোমাদের জন্য এইচডাব্লিউ, এটা তোমরা করবা, এইচডাব্লিউ করবা। এরপরে বলছে কি, উপকেন্দ্র দুইটির মধ্য দূরত্বের সমান, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে, এদিকে দেখো, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্বের সমান, উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে তোমাকে 10, উৎকেন্দ্রিকতা কত এটা বের করতে বলছে, উপবৃত্তের সমীকরণটাও বের করতে বলছে। তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস বি, তাহলে টুয়াইস বি সমান হচ্ছে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, টুয়াইস এই, তাই না ভাইয়া, টুয়াইস এই। তাহলে 2 মোকাবেলা চলে গেল, এখান থেকে পাইলাম আমরা বি বাই এ সমান কত, বি বাই এ সমান হচ্ছে ই পাইলাম, বি বাই এ সমান কি পাইলাম, যে সাউন্ড করতেছে, এত সাউন্ড কিসের, কি এক অবস্থা। সো বি বাই এ সমান কত, বি বাই এ সমান, এদিকে দেখো, তাহলে বি বাই এ সমান হচ্ছে ই, বি বাই এ সমান হচ্ছে ই। এখন দেখো এরপরে আমরা এখানে বলতে পারবো, তাহলে আমাদের যে উপকেন্দ্রিক লম্ব আছে, এদিকে দেখো উপকেন্দ্রিক যে লম্ব আছে 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, উপকেন্দ্রিক লম্ব সমান কত 10, এটা তোমার কাছে আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে উৎকেন্দ্রিকতাই তো বের করতে হবে, প্রথম উৎকেন্দ্রিকতাটা বের করে ফেলো। তাহলে ই সমান কি, রুট ওভার যে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার না, তাহলে বি ভাই এর মান পাইলাম কার সমান, ই এর সমান, তাহলে ই সমান রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার লেখা যাবে, তাহলে এখান থেকে লিখতে পারবো কত, 2 ই স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে এর ভ্যালু কত 1 বাই রুট 2, মাইনাস হওয়া যাবে না, ই এর মান নেগেটিভ হয় না, ই এর মান প্লাস, অলওয়েজ প্লাস, অলওয়েজ প্লাস, তাহলে ই এর মান আসবে কত 1 বাই রুট 2 আসবে। তো ই এর মান যেহেতু পাইলাম এখান থেকে 1 বাই রুট 2, তুমি আমাকে বলো 2 ইন্টু এই যে বি বাই এ ইন্টু বি ইকুয়ালস টু কত 10 না, তাহলে এখান থেকে বি বাই এ কার সমান, ই এর সমান, তাহলে 2 ইন্টু ই ইন্টু কত বি ইকুয়ালস টু 10, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1 বাই রুট 2 ইন্টু বি ইকুয়ালস টু কত, বি ইকুয়ালস টু 10, তাহলে এখান থেকে লেখা যাবে রুট 2 ইন্টু বি সমান কত, রুট 2 ইন্টু বি সমান 10, তাহলে বি ইকুয়ালস টু আসবে রুট 2 দ্বারা ভাগ দিয়ে দিলে এখান থেকে 5 রুট 2 আসবে, তাই না, 5 রুট 2 আসবে বি সমান। তাহলে বি এর ভ্যালুটা পাইলাম, বি এর ভ্যালুটা পাওয়া গেছে, এখান থেকে আমরা এর ভ্যালুটা পাবো, সিমিলারভাবে আমরা এর ভ্যালুটা পাবো, মান বসাই, তো এর ভ্যালু পাওয়া গেছে, বি এর ভ্যালু পাওয়া গেছে, এখান থেকে আমরা সমীকরণটা বের করে ফেলতে পারবো, ওই যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কি দিয়ে 1 দিয়ে। ঠিক আছে, এখন তোমরা অনেকে মনে করতে পারো ভাই এখানে আদর্শ সমীকরণ ইউজ করা যাবে কিনা, আদর্শ সমীকরণ ইউজ করা যাবে কিনা, অবশ্যই এখানে আদর্শ সমীকরণ ইউজ করতে হবে, এটা ছাড়া প্রবলেমটা করা পসিবল না। এখান থেকে আমরা যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি এটা কার জন্য, এটা হচ্ছে এটার জন্য, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটার জন্য। সো এই প্রবলেমটা করতে হবে তোমাকে এটা দিয়ে, কথা কি বুঝতে পারছো, কথা বোঝা গেছে? ওকে, এবারে টাইপ নাম্বার 4-এ আসো। টাইপ নাম্বার 4-এ বলতেছে কি দেখো, বলছে ফোকাসের স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে, উপকেন্দ্র তোমাকে দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণটা বের করো। তাহলে কাহিনীটা কীরকম, কাহিনীটা হচ্ছে এদিকে দেখো, তোমার কাছে একটা উপবৃত্ত আছে, ধরো একটা উপবৃত্ত তোমার কাছে আছে, একটা উপবৃত্ত, এটা আমি র্যান্ডমলি নিচ্ছি এমনিতে, একটা উপবৃত্ত তোমার কাছে আছে, এটা হচ্ছে নিয়ামক। সো এই উপবৃত্তের আমরা জানি দুটো উপকেন্দ্র থাকে, সো এটা একটা উপকেন্দ্র, ধরো এটা হচ্ছে নিয়ামকটা কত, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে তোমাকে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এটা তোমাকে দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে কত -1,1, ফর এক্সাম্পল -1,1।
তো এই জায়গায় যখন আমাকে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, নিয়ামক দেওয়া থাকে, তারপরে হচ্ছে তোমার এগুলো যখন দেওয়া থাকবে ইনফরমেশনগুলো, উপকেন্দ্র এবং নিয়ামক এই যে যখন দেওয়া থাকবে, ওই যে আমরা আগে পড়তাম মনে আছে, পরাবৃত্তে পড়তাম SP = PM, কারণ এখানে উৎকেন্দ্রিকতার মান 1। এখানে কি ইউজ করবো? এখানে ইউজ করবো একটা চলমান বিন্দু আমরা নিব, পরাবৃত্তের প্রস্থ Px, Y, এটা আমরা নিব, ঠিক আছে? তাহলে SP P থেকে এটার উপর লম্ব, P থেকে এটার উপর লম্ব কত? PM। তাহলে SP ডিভাইডেড বাই PM, এই অনুপাতটা আমরা জানি কার সমান? এই অনুপাতটা হচ্ছে E এর সমান। SP ডিভাইডেড বাই PM এটা কার সমান? SP ডিভাইডেড বাই PM এটা E এর সমান, তাই না ভাইয়া? E এর সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে SP হচ্ছে E × PM, এটা বলা যাবে। তাহলে SP সমান কত? SP সমান লেখা যাবে √, এই যে x + 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়ালস টু E × PM মানে কত? PM মানে হচ্ছে P থেকে এটার উপর লম্ব দূরত্ব, তাহলে মডুলাস x - y √1² প্লাস -1² 1² প্লাস কত? -1², এটা হচ্ছে PM, তাই না ভাইয়া? তাই এখন যদি এখানে আমি স্কয়ার করি, এখানে যদি আমি স্কয়ার করি, তাহলে স্কয়ার করলে কত আসবে? x + 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়ালস টু E স্কয়ার মানে কত? হাফ, তাহলে 1/4 ইন্টু x - y হোল স্কয়ার ডিভাইডেড বাই √1² প্লাস 1² মিলে কত? এখান থেকে অনলি 2 আসবে, ঠিক আছে? অনলি 2 আসবে। সো এখান থেকে সলভ করার পরে যে সমীকরণটা তুমি পাবা, এই সমীকরণটাই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। কথা বুঝতে পারছো? সো তোমাকে যদি কখনো এই তিনটা জিনিস জানা থাকে, এদিকে দেখো, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, নিয়ামকের সমীকরণ, তাহলে SP ডিভাইডেড বাই PM = কত? SP ডিভাইডেড বাই PM = E। কথা ক্লিয়ার ভাইয়া? কথা কি বোঝা গেছে? ওকে। এরপর তুমি দেখো বলছে কি, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস দেওয়া আছে তোমাকে 3,4, নিয়ামক দেওয়া আছে x + y - 2 = 0, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, তাই না? তো এটা আগের মতো করে তুমি করবা, ওই যে SP ডিভাইডেড বাই PM = E দিয়ে করবা, এটা তোমার জন্য স্টেপ লিও, ঠিক আছে? এটা তোমরা করে ফেলিও। SP ডিভাইডেড বাই PM = কত? SP ডিভাইডেড বাই PM = E, ঠিক আছে? এরপর বলছে কি, মূল বিন্দুতে উপকেন্দ্র, এদিকে দেখো, মূল বিন্দুতে উপকেন্দ্র, তার মানে উপকেন্দ্র দেওয়া আছে আমাকে 0,0, এরপর হচ্ছে নিয়ামক দেওয়া আছে =½ নিয়ামক, সরি, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে =½ নিয়ামক যেটা দেওয়া আছে x = 2, এটাকে আমরা প্রকাশ করব x - 2 = 0 দিয়ে, তাই না? এক পাশে 0 রাখবো, বাকি সবগুলা আরেক পাশে, দেন SP ডিভাইডেড বাই PM = কত? E। কথা ক্লিয়ার? পারবা? ঠিক আছে। তারপর আসো টাইপ নাম্বার 5-এ। টাইপ নাম্বার 5টা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখো, ভালো মতো খেয়াল করো। টাইপ নাম্বার 5টা ইম্পর্টেন্ট আছে। এখানে বলছে কি, একটি উপবৃত্তের ফোকাস দ্বয় S' 2,0, S দেওয়া আছে -2,0, P দেওয়া আছে 3/2 এবং √15/2 বিন্দুগামী, এই দুটো বিন্দুগামী আমাকে এটা দেওয়া আছে, এই দুটো বিন্দুগামী দেওয়া আছে। সো তুমি প্রথমে একটা জিনিস দেখো, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে তোমার কাহিনীটা কীরকম? কাহিনীটা হচ্ছে এটা, তোমার কাছে একটা উপবৃত্ত দেওয়া আছে, একটা উপবৃত্ত তোমার কাছে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা উপবৃত্তের দুইটা উপকেন্দ্র আমার কাছে জানা আছে। একটা জানা আছে আমার কাছে S জানা আছে কত? -2,0, আরেকটা জানা আছে হচ্ছে S' সমান জানা আছে কত? S' সমান জানা আছে 2,0, এটা আমার কাছে জানা আছে। এবং উপবৃত্তটা একটা পয়েন্ট দিয়ে গেছে, পয়েন্টটা কত? পয়েন্টটা হচ্ছে 3,2, এদিকে দেখো, 3/2, √15/2 এই বিন্দু দিয়ে গেছে, √15/2 এই পয়েন্ট দিয়ে আমার গেছে, এই পয়েন্ট দিয়ে গেছে। তো তুমি চাইলে এই প্রবলেমটা আদর্শ দিয়ে করা যাবে, যেহেতু তোমার হচ্ছে উপকেন্দ্র যেহেতু এক অক্ষের উপর, আদর্শ দিয়ে করা যাবে। বাট এটার আরেকটা থিওরি আছে। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে, যদি কখনো দুইটা উপকেন্দ্র দেওয়া থাকে এবং আরেকটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে, উপকেন্দ্র এবং নির্দিষ্ট বিন্দু যদি দেওয়া থাকে, এদিকে দেখো, আচ্ছা, এটা আদর্শ দিয়ে করো, এদিকে দেখো। তাহলে এখান থেকে আমরা যদি একটা কাজ করি, যেহেতু উপকেন্দ্র এক অক্ষের উপরে, উপকেন্দ্র যেহেতু এক অক্ষের উপর এবং এটার কেন্দ্র কত? উপকেন্দ্রদের মধ্যবিন্দু কত আসবে? 0,0 আসবে না? কেন্দ্র আসবে 0,0। তাহলে এখান থেকে আমাদের উপবৃত্তের সমীকরণ আসবে এইটা, এই যে x² প্লাস y² = কত? 1, এটা আসবে সমীকরণটা। তো যেহেতু এই উপবৃত্তটা 3/2 √15/2 পয়েন্ট দিয়ে গেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এদিকে দেখো, 9/4a² প্লাস 15/4b² = 1, এটা লেখা যাবে এই পয়েন্ট দিয়ে যদি যাই, 9/4a² প্লাস 15/4b² = কত? 1।
লেখা যাবে, তাই না? তো এখন দেখো, যেহেতু আমাকে উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কার সমান? টোয়াইস এই এর সমান, টোয়াইস এই এর সমান। তাহলে টোয়াইস এই সমান কত? টোয়াইস এই সমান আসবে এখান থেকে, টোয়াইস এই সমান আসবে কত? টোয়াইস এই সমান হচ্ছে, যেহেতু ওয়াইয়ের মানটা সমান, ওয়াইয়ের মানটা সমান হইলে দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্সের বিয়োগফলের সমান, তাই না? এক্সের বিয়োগফলের সমান। তাহলে এখান থেকে আসবে 2 + 2, মাঝখানে দূরত্বটা আসবে কত? 4। তাহলে টোয়াইস এই সমান কত আসবে? টোয়াইস এই সমান 4 আসবে। টোয়াইস এই সমান কত আসবে? 4 আসবে। টোয়াইস এই সমান 4 আসছে, ঠিক আছে? তো এখন কত হচ্ছে, আমার কাছে তো আননোন অনেকগুলা, এই আননোন, ই আননোন, বি আননোন, ঠিক আছে? এটা কেমনে সলভ করবো? এদিকে দেখ। তো আরেকটা কনসেপ্ট ছিল, সবার এই জিনিসটা মাথায় আছে কিনা বলো, যদি উপবৃত্তের উপরস্থ কোনো একটা পয়েন্ট জানা থাকে, উপকেন্দ্র থেকে পয়েন্টগুলার দূরত্বের যোগফল, উপকেন্দ্র থেকে পয়েন্টার দূরত্বের যোগফল হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। তো বৃহদাক্ষটাকে এখানে টোয়াইসে না, বৃহদাক্ষটাকে টোয়াইসে না ভাইয়া, টোয়াইসে কিনা? বৃহদাক্ষটা টোয়াইসে। তাহলে উপকেন্দ্র থেকে ওই যে এইটা যদি আমি পি বিন্দু ধরি, তাহলে এস প্রাইম পি প্লাস এসপি, এদিকে দেখো, এস প্রাইম পি প্লাস এসপি, এই যে ডিস্টেন্সটা আমার কাছে আছে, এস প্রাইম পি প্লাস এসপি, এই যে ডিস্টেন্সটা আছে, এটা টোয়াইস এর সমান, তাই না ভাইয়া? এস প্রাইম পি প্লাস এসপি সমান কত? টোয়াইস, টোয়াইস এ। তাহলে এস প্রাইম পি সমান কত? রুট ওভার, এখান থেকে আসবে 3/2 - 2 হোল স্কোয়ার, 3/2 - 2 হোল স্কোয়ার প্লাস প্লাস √15/2 - 0 হোল স্কোয়ার, তাহলে √15/2 হোল স্কোয়ার, এটা আসবে, তাই না? প্লাস এসপি সমান কত ভাইয়া? এসপি সমান হচ্ছে সেম, এসপি সমান আসবে কত? রুট ওভার 3/2 + 2 হোল স্কোয়ার, এরপরে প্লাস √15/2 হোল স্কোয়ার, √15/2 হোল স্কোয়ার, এই √15/2 হোল স্কোয়ার, ঠিক আছে? √15/2 হোল স্কোয়ার, এটা আসবে, এই যে √15/2, √15/2 হোল স্কোয়ার, এটা আসবে, এটা সমান হচ্ছে টোয়াইসে, ঠিক আছে ভাইয়া? এটা সমান হচ্ছে টোয়াইসে। তো আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে, কত আসে দেখো, এখান থেকে আসবে আমাদের রুট ওভার 3/2 -2 হোল স্কোয়ার প্লাস √15/2 মানে হচ্ছে 15/2, তাই না? 15/2, এরপরে হচ্ছে প্লাস রুট ওভার 3/2 + 2, 3/2 + 2 হোল স্কোয়ার প্লাস কত? 15/4, সরি এটা 15/4 হবে, 15/4, এখান থেকে আসবে হচ্ছে প্লাস 15/4, কি আছে? এটা আসছে 6 আসছে, তাহলে টোয়াইসের সমান কত? 6। তাহলে এখান থেকে লিখতে পারতেছি এটা হচ্ছে 6 = টোয়াইসে। তাহলে এর ভ্যালুটা কত ভাইয়া? এর ভ্যালুটা হচ্ছে 3। তাহলে এর ভ্যালুটা পাইলাম না, বলো এর ভ্যালুটা পাওয়া গেছে কিনা? তাহলে এর ভ্যালুটা পাইলাম, এর ভ্যালুটা পাইলাম। এখান থেকে যদি আমরা একটা কাজ করি, যদি বি এর ভ্যালুটা বের করা লাগে, তো এইখানে যদি বসাই দিই, এই যে 9/4 × 4 × a স্কোয়ার মানে কত? a স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 15/4 b স্কোয়ার = 1, বলো এটা লেখা যাবে? তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে দেন আমরা বি স্কোয়ার মানটা বের করতে পারবো, ঠিক আছে? সো স্কোয়ার মান বের হয়েছে, বি স্কোয়ার মান বের হয়েছে, এখান থেকে আমরা উপবৃত্তের সমীকরণটা বলে দিতে পারবো, এটা x²/a² y²/b² কত? 1। সো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার আগে সবাই আগে একটা জিনিস চেক করবা, তোমার কাছে উপকেন্দ্র যেটা দেওয়া আছে, দেখো উপকেন্দ্রদ্বয় যেটা দেওয়া আছে, এটা আমি বুঝতেছি এখান থেকে এটা কি বরাবর? এক্স অক্ষ বরাবর। এরপর তুমি চেক করবে এটা মধ্যবিন্দুটা, এটা মধ্যবিন্দুটা চেক করবা, ঠিক আছে? মধ্যবিন্দু মানে হচ্ছে কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র, মধ্যবিন্দুটা চেক করবা। তো মধ্যবিন্দু দেখতেছি এখান থেকে কত আসছে? 0 0 আসছে, এই জন্য আমরা এটা সমীকরণটা ইউজ করছি। যদি মধ্যবিন্দু 0 0 না আসে, আলফা বিটা আসতো, মানে অন্য যে কোনো মান আসতো, তাহলে এখানে কি লিখতাম? x - α² প্লাস y - β² = 1 ইউজ করতাম। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পেরেছো আমার কথা? ওকে, ঠিক আছে? উড়ব বলে জাপ দিয়েছি, মরব না কে জানে, আমি তোমার সাথে সঙ্গী হব, তুমি নেবে জানে। আচ্ছা,
এই প্রবলেমটা খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে বলতেছে কি একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক 3, -1, 1, -1, বৃহদাক্ষ হচ্ছে 2√5, এটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? সো এই প্রবলেমটা যদি তোমাকে আমি একটু দেখাই ভালো মতো, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস। এই প্রবলেমটা কিন্তু আদর্শ সমীকরণ দিয়ে করা যাবে। কেমনে করা যাবে এটা দেখো, একটা পয়েন্ট জানা আছে 3, -1, রাইট? একটা উপকেন্দ্র জানা আছে 3, -1, সো এটা ধরো আমরা 3, -1 নিলাম, আর এটা আছে 1, -1, এটা হচ্ছে আমাদের 1, তো আমি যদি উপকেন্দ্র দিয়ে যে রেখাটা গেছে অর্থাৎ বৃহদক্ষটা যদি আমরা নিই, তাহলে বৃহদক্ষটা কার সমান্তরাল ভাইয়া? বৃহদক্ষটা হচ্ছে আমরা এক্স অক্ষের সমান্তরাল পাচ্ছি। এটা আমাদের উপকেন্দ্র 1 এস, এটা আমাদের এস প্রাইম, রাইট? এস প্রাইম। তাহলে এটা হচ্ছে 3, -1, আর এটা হচ্ছে আমাদের 1, -1, ঠিক আছে? তো এখন দেখো, যেহেতু বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল পাইছি, এরপর আমি চেক করবো আমাদের কেন্দ্রটা 0,0 কিনা বা আলফা কমা বিটা কিনা। কেন্দ্র মানে কি ছিল? উপকেন্দ্রের মধ্যবিন্দু ছিল। তাহলে যদি সি বের করি ভাইয়া, এস আর এস প্রাইমের মধ্যবিন্দু কত আসবে বলো তো? 3+1/2, কমা -1 প্লাস -1 ডিভাইডেড বাই 2, -1/2 এটা আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো কত? 2, -1 পাবো। এটা আমাদের কেন্দ্র, তাই না? এটা আমাদের সেন্টার, 2, -1। তাহলে কেন্দ্র আসলো আমাদের 2, -1 আসলো, কেন্দ্র আমরা পাইলাম। তো এখন আমরা এই জায়গা থেকে যেহেতু কেন্দ্র পাইছি 2, -1, তার মানে আলফা আর বিটা হচ্ছে 2 আর -1, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আমাদের সমীকরণটা আসবে x-2 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y+1 ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে? x-2 ডিভাইড বাই a স্কোয়ার প্লাস y+1 ডিভাইড বাই b স্কোয়ার ইকুয়ালস টু কত? 1, এটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ আসবে। এখন আমাদের এর ভ্যালু দরকার, আমাদের বি এর ভ্যালু দরকার। কেমনে বের করব? বৃহদাক্ষটা দেওয়া আছে 2√5, তার মানে বৃহদাক্ষ যেহেতু এক্স অক্ষের সমান্তরাল 2a = 2√5, এটা আমাকে দেওয়া আছে। তাহলে এর ভ্যালু পাওয়া যাবে কত? এর ভ্যালু পাওয়া যাবে √5, এর ভ্যালু পাওয়া যাবে √5, ঠিক আছে? এর ভ্যালু পাইলাম √5, ঠিক আছে? ওকে, তাহলে এর ভ্যালু পাইলাম আমরা এখান থেকে। এরপর বি এর ভ্যালুটা দরকার, তাই না? বি এর ভ্যালুটা কেমনে বের করবো? এদিকে দেখো, বি এর ভ্যালুটা কেমনে বের করবো? তা আমরা জানি উপকেন্দ্রদ্বয়ের যে দূরত্বটা আছে, উপকেন্দ্রদ্বয়ের দূরত্বটা হচ্ছে টুয়াইস এই এর সমান, রাইট? টুয়াইস এই এর সমান। তাহলে টুয়াইস এই সমান কি? যেহেতু ওয়াই এর মানদ্বয় সমান, আমরা জানি দুইটা বিন্দু যদি আমার কাছে জানা থাকে, ধরো একটা জানা আছে x1, y1, আর একটা জানা আছে x2, y1। যদি ওয়াই এর মান দুইটা সমান হয়, ওয়াই এর মান দুইটা যদি সমান হয়, তাহলে এদের মাঝখানে দূরত্বটা হচ্ছে মডুলাস x এর পার্থক্য, মডুলাস x এর পার্থক্য। তাহলে টুয়াইস এই সমান কত? যেহেতু ওয়াই এর মানটা সমান, মডুলাস 1 - 3। তাহলে এখান থেকে পাওয়া যাবে ভাইয়া টুয়াইস এই সমান +2 পাওয়া যাবে। তাহলে এর ভ্যালু যেহেতু √5 পাইছি, 2 মোকাবেলা, তাহলে ই এর ভ্যালু আসবে 1/√5, ঠিক আছে? ই এর ভ্যালু আসবে কত? ই এর ভ্যালু আসবে 1/√5। তাহলে ই এর ভ্যালুটা আমরা পাইলাম, ই এর ভ্যালুটা এখান থেকে পাওয়া গেছে। তাহলে ই এর ভ্যালুটা পাইলাম, তাই না? তাই এখন বি এর ভ্যালুটা বের করতে হবে না? বি এর ভ্যালুটা কী দিয়ে বের করবো বলো? কী দিয়ে বের করবো বি এর ভ্যালুটা? এদিকে দেখো, সবাই এদিকে খেয়াল করো। তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি 1 - b²/a², তাই না ভাইয়া? ই এর ভ্যালু জানা আছে, এ এর ভ্যালুও জানা আছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি বি স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারবো না? বলো, পারা যাবে কি না? তাহলে বি স্কোয়ার ভ্যালুটা বের করতে পারবো। বি স্কোয়ার ভ্যালুটা বের হয়েছে, তাহলে এর ভ্যালুও পাইলাম, বি এর ভ্যালুও পাইলাম। দেন এই জায়গায় তুমি যদি মানটা বসাই দাও, মানটা বসাই দিলে যে সমীকরণটা আসবে, এ আর বি এর মানটা বসাই দিলে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো? কথা ক্লিয়ার? সো এটা কিন্তু আদর্শ সমীকরণ থেকে খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, ঠিক আছে। এরপর দেখো, এরপরে আচ্ছা, এটা দেখানোর আগে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। সেম উপকেন্দ্র দেওয়া থাকলে এখানে আরেকটা কনসেপ্টের ম্যাথ আছে, আরেকটা কনসেপ্টের ম্যাথ আছে। এই ম্যাথটা একটু দেখো। উপকেন্দ্র এবং বৃহদাক্ষ যদি দেওয়া থাকে, যখন তুমি আদর্শ সমীকরণ ইউজ করতে পারবা না, আদর্শ সমীকরণ যখন ইউজ করা যাবে না। এদিকে দেখো, ধরো তোমাকে দুইটি উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে এস আর হচ্ছে এস প্রাইম। তাহলে ইনফরমেশন দেওয়া থাকবে দুইটা। নাম্বার 1, এক নাম্বার দেওয়া থাকবে উপকেন্দ্রদ্বয় দেওয়া থাকবে, উপকেন্দ্রদ্বয় এটা তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে? আর নাম্বার 2 বৃহদাক্ষ তোমাকে দেওয়া থাকবে, নাম্বার 2 বৃহদাক্ষ তোমাকে দেওয়া থাকবে, উপকেন্দ্রদ্বয় দেওয়া থাকবে, বৃহদাক্ষ দেওয়া থাকবে, ঠিক আছে? এরপরে এখানে তুমি আদর্শ ইউজ করতে পারবা না, আদর্শ ইউজ করা যাবে না, আদর্শ ইউজ করা যাবে না। তাহলে ভাই আদর্শ ইউজ করতে পারবো না, এটা আমি কেমনে বুঝবো? এটা আমি বুঝবো যদি আমার উপকেন্দ্রের, এদিকে দেখো, উপকেন্দ্রগুলার এক্স এর মান বা ওয়াই এর মান যদি সেম না থাকে, এক্স এর মান বা ওয়াই এর মান যদি সেম না থাকে, বাট আমি যদি এটা না বুঝি,
আমি যদি এটা না বুঝি এটা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এখানে আদর্শ ইউজ করা যাবে না। হয় এক্স এর মান সেম থাকা লাগবে অথবা ওয়াই এর মান সেম থাকা লাগবে আদর্শ ইউজ করার জন্য, তাই না? তা আদর্শ যদি ইউজ করা না যায় তাহলে আমি কেমনে সলভ করবো? এদিকে দেখো, আমার বৃহদাক্ষর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাই না? এখানে একটা বিন্দু ধরে নিবা, পি বিন্দু ধরে নিবা এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে এস পি আর এস প্রাইম পি, এস পি আর এস প্রাইম পি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এস পি প্লাস এস প্রাইম পি, এই দুইটা দূরত্ব হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। এই দুইটা দূরত্ব সমান বৃহদাক্ষের দৈর্ঘ্য। এটা উপবৃত্তের জন্য সত্য, ঠিক আছে? এস পি প্লাস এস প্রাইম পি উপকেন্দ্র হতে উপবৃত্তের যে কোনো একটা উপকেন্দ্রদের হতে উপবৃত্তের যে কোনো একটা বিন্দুর দূরত্বের যোগফল বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান, বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান। সো কখন যদি তোমাকে এই কনসেপ্টটা ইউজ করে, এই কনসেপ্টটা যদি বলে, তাহলে তোমরা এটা দিয়ে সলভ করবে। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তো এখান থেকে তুমি যে সমীকরণটা পাবা এটাই হবে উপবৃত্তের সমীকরণ। ওকে, ঠিক আছে। এবার দেখো এই প্রবলেমটা একটু খেয়াল করো, এটা তোমরা পারবা না? এটা পারবা কি না? এখানে তোমাকে বলছে কি, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের বৃহদাক্ষের প্রান্তবিন্দু, বৃহদাক্ষের প্রান্তবিন্দু। সো তুমি যদি পয়েন্টগুলোকে নাও, এদিকে দেখো, পয়েন্টগুলোকে যদি নাও, একটা পয়েন্ট হচ্ছে কি 7,3, ওয়াইয়ের মানটা দেখো সেম দেওয়া আছে 7,3, তাহলে একটা হচ্ছে 7,3 আর একটা হচ্ছে -1,3, -1,3। তা আমি যদি বৃহদাক্ষটাকে যোগ করে দিই, এটা কার সমান্তরাল আসছে? ওয়াই অক্ষের সমান্তরাল আসছে। তাহলে এখান থেকে অবভিয়াসলি আমরা আদর্শ ইউজ করতে পারবো, আদর্শ ইউজ করা যাবে, তাই না? এ গ্রেটার দেন বি এর কাহিনীটা আর কি, তোমাকে উৎকেন্দ্রিকতাটাও দেওয়া আছে। আমি সব কিছু বলে দিছি, এটা তোমরা সলভ করিও। তার মানে এখান থেকে এই যে 2a, এদের মাঝখানে দূরত্বটা কত? 2a না? তাহলে এখান থেকে এর মানটা পাবা, এখান থেকে এর মানটা পাবা। আর কেন্দ্র চেক করবা কি দিয়ে? কেন্দ্র হচ্ছে এই দুটার মধ্যবিন্দু দিয়ে। এটা 7,3 তো, আর এটা কত? -1,3। তাহলে এটা কেন্দ্র চেক করো, কেন্দ্রটা কত আসে? কেন্দ্র হচ্ছে মধ্যবিন্দু, সি সমান আসবে এখান থেকে এটা 7 - 1/2, 3 + 3/2। তাহলে এখান থেকে আসবে ভাইয়া 3,3 আসবে, কেন্দ্র আসবে 3,3। তাহলে আলফা বিটা 3,3, তাহলে x - 3 হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। দেন a আর b এর মানটা বের করবা, পারবা না? এদের মাঝখানে দূরত্বটা কার সমান? মাঝখানে দূরত্বটা টুয়াইস a এর সমান, যেহেতু বৃহদাক্ষের প্রান্তবিন্দু দেওয়া আছে। তো e এর মানটা দেওয়া আছে, এখান থেকে তুমি কি বের করবা? b এর মানটা বের করবা, ঠিক আছে? পারবা। তো এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, এটা তোমাদের জন্য HW, ঠিক আছে? ওকে, এইবার আসো টাইপ নাম্বার 6, যেটা হচ্ছে আমাদের স্পর্শকের কাহিনী, ঠিক আছে? স্পর্শকের কাহিনী। যদি তোমাকে একটা উপবৃত্ত বলে দেওয়া থাকে, ধরো তোমার কাছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে, তোমার কাছে এটা ওয়াই অ্যাক্সিস আছে, তোমার কাছে এটা এক্স অ্যাক্সিস আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে। এইটা তোমার কাছে একটা উপবৃত্ত আছে। তো আমি ধরে নিলাম আমরা এখানে যে কাহিনীটা বলতেছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এই যে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই উপবৃত্তের জন্য। যদি এই উপবৃত্তকে, যেহেতু উপবৃত্তের আদর্শ সমীকরণ একটাই আছে, এই উপবৃত্তকে যদি একটা রেখা স্পর্শ করে, ধরো এই উপবৃত্তকে আমার একটা রেখা স্পর্শ করলো, এই রেখাটা স্পর্শ করলো, এই রেখাটাকে আমরা বললাম ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বললাম। যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই উপবৃত্তটাকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই রেখাটা যদি স্পর্শ করে, এই রেখাটা যদি স্পর্শ করে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই উপবৃত্তকে যদি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি স্পর্শ করে, স্পর্শ করার শর্তটা কি? স্পর্শ করার শর্তটা হচ্ছে ভাইয়া, শর্তটা হচ্ছে দেখো সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটাই একমাত্র শর্ত। শর্তটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের শর্ত। সি মানে কি? সি মানে হচ্ছে এই যে ওয়াই অক্ষের ছেদক, সি আসবে এখান থেকে, ওয়াই অক্ষের ছেদক, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক, এ স্কোয়ার আসবে এখান থেকে, বি স্কোয়ার আসবে এখান থেকে, আর এম মানে হচ্ছে সরল রেখার ঢাল, এম মানে হচ্ছে সরল রেখার ঢাল। তো যেমন এখানে তোমাকে বলছে কি, সি এর মান কত হলে এই সরল রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করবে, তাই না ভাইয়া? তো এখানে নিচে যেটা দেওয়া আছে এটা কি? এ স্কোয়ার তোমাকে দেওয়া আছে, এখানে তোমাকে বি স্কোয়ারটা তোমাকে দেওয়া আছে, বি স্কোয়ার তোমাকে দেওয়া আছে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি না, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমরা জানি স্পর্শ করার শর্তটা কি হবে? সি স্কোয়ার ইকুয়ালস টু এই যে এম স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা না? মানটা বসাও, আমার সি এর জায়গায় সি আছে, এর জায়গায় কত আছে? এ স্কোয়ার জায়গায় আছে 20, এম স্কোয়ার জায়গায় -1, তাহলে 1 আসবে, বি স্কোয়ার জায়গায় আছে 5, তাহলে সি সমান আসছে +-5, ঠিক আছে? সি ইকুয়ালস টু কত আসছে?
সি ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 5। ওকে, কথা বোঝা গেছে? বলো, কথা বুঝছো নাকি বোঝা নাই? কথা কি বোঝা গেছে? বুঝছো? ওকে, ঠিক আছে। এবার দেখো, এবার খেয়াল করো, তাহলে আমরা হচ্ছে স্পর্শকের প্রবলেমগুলো সলভ করতে পারবো। স্পর্শকের জাস্ট তোমার এই জিনিসটাই আসবে, আর কিছু আসে না। এরপর আসো পরামিতিক সমীকরণ নিয়ে একটু কথাবার্তা বলি। যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো এই প্রবলেমে বলতেছে কি, এই প্রবলেমে বলতেছে একটি উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্কটা তোমাকে দেওয়া আছে, প্রমিত সমীকরণটা বের করতে বলছে। প্রমিত সমীকরণ। সো প্রমিত সমীকরণ মানে কি, ওই যে আমরা আদর্শ সমীকরণ যেটা ইউজ করি এক্স এর, ওইটা বের করতে বলছে। দেখো এক্স সমান তোমাকে দেওয়া আছে √2 cos θ, এক্স সমান দেওয়া আছে √2 cos θ, আর ওয়াই সমান দেওয়া আছে কি, ওয়াই সমান দেওয়া আছে √3 sin θ, ওয়াই সমান দেওয়া আছে √3 sin θ। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা cos θ ইকুয়ালস টু, এখান থেকে বলা যাবে cos θ ইকুয়ালস টু x/√2, cos θ ইকুয়ালস টু x/√2 বলা যাবে। আর এখান থেকে বলা যাবে sin θ ইকুয়ালস টু y/√3, এটা বলা যাবে। sin θ ইকুয়ালস টু কত, y/√3, এটা বলতে পারবো, তাই না ভাইয়া? এটা বলা যাবে। তা এখন যদি আমরা একটা কাজ করি, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ, তা আমরা এটা জানি 1, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ মানে কত, 1, এটা আমরা জানি, তাই না ভাইয়া? তাহলে sin স্কোয়ার θ মানে কত, y স্কোয়ার ডিভাইডেড বাই 3, cos স্কোয়ার θ মানে কত, x স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে x স্কোয়ার বাই 2 প্লাস y স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু কত, 1। x স্কোয়ার বাই 2 প্লাস y স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু কত, 1, এটা পাওয়া যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। এটা হচ্ছে প্রমিত সমীকরণ। এরপর আসো, যেমন এটা যদি পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলে, পরামিতিক স্থানাঙ্ক কেমনে বের করে, এদিকে দেখো। পরামিতিক স্থানাঙ্ক মানে কি, পরামিতিক স্থানাঙ্ক মানে হচ্ছে উপবৃত্তের জন্য, এদিকে দেখো, উপবৃত্তের জন্য যদি সমীকরণটা এটা থাকে, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যদি সমীকরণটা এটা থাকে, তাহলে এটার জন্য পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া এক্স ইকুয়ালস টু, এদিকে দেখো, এক্স ইকুয়ালস টু a cos θ আর y ইকুয়ালস টু b sin θ, y ইকুয়ালস টু b sin θ, এটার জন্য। ওকে, যদি x এর জায়গায় x মাইনাস আলফা থাকে, x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, আমরা জানি আগে যেটা x ইউজ করতাম, এখানে x মাইনাস আলফা ইউজ করবো। তাহলে x মাইনাস আলফা ইকুয়ালস টু a cos θ আর y মাইনাস বিটা ইকুয়ালস টু b sin θ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ উপবৃত্তের জন্য। তো এখন দেখো, তোমাকে বলছে কি, একটা সমীকরণ দেওয়া আছে, এটার জন্য পরামিতিক স্থানাঙ্কটা কত হবে, এটা বের করো। তো আমরা যদি একটা কাজ করি, এখান থেকে এই যে 36 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার বাই 9 ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1, এটা পাওয়া যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়ালস টু কত, 1। তাহলে এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু 3, বি এর ভ্যালু কত, এর ভ্যালু 3, বি এর ভ্যালু হচ্ছে 2, তাই না ভাইয়া? তাহলে যদি পরামিতিক স্থানাঙ্ক তোমাকে বলি, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 3 cos θ আর y ইকুয়ালস টু কত, y ইকুয়ালস টু হচ্ছে 2 sin θ, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। x ইকুয়ালস টু 3 cos θ, y ইকুয়ালস টু কত, y ইকুয়ালস টু 2 sin θ, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। সো মোটামুটি কেউ যদি হচ্ছে এই কয়েকটা টাইপ সলভ করো, এই 7টা টাইপ যদি সলভ করো উপবৃত্ত থেকে, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। আর উপবৃত্তটা সবাই একটু ভালো মতো করিও, কারণ উপবৃত্ত এবং অধিবৃত্ত দুইটা হচ্ছে সেম, উপবৃত্ত এবং অধিবৃত্ত অ্যাকুরেটলি সেম, কোনো পার্থক্য নেই। সো কারো যদি উপবৃত্ত তোমার ভালো মতো করা থাকে, তুমি অধিবৃত্তের প্রবলেমগুলো সলভ করতে পারবে। ঠিক আছে? সো সবার সাথে অধিবৃত্তের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।